একটা তীর গেঁথে যাওয়ায় আমি ডান চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, যেহেতু আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে। তাই আমি কোনো ব্যথা অনুভব করতে পারছি না, মনে হচ্ছে এখনই আমার জীবন শেষ হয়ে যাবে। বাকি রইল তীরগুলো, ঠিক বাকি তীরগুলো আমার গায়ে লাগবে তখনই আমার পিঠ থেকে অনেকগুলো সাদা হাত বেরিয়ে আসলো। আমার এটা অনেক দেখা দেখা মনে হলো পড়ছে না, কোথাও যেন দেখেছি আমি। আমাদের দিকে যেগুলো তীর আসছিল সবগুলো তীরই আমার পিঠ থেকে হাতগুলো বের হয়ে ধরে ফেললো। আমি বিশ্বাস করতে পারছি না এতগুলো হাত আমার পিঠ থেকে বের হয়েছে। শুধু তাই নয়, আমার পিঠ থেকে আরও কিছু হাত বের হয়েছে, যেগুলো এক এক করে আমার এবং বাকি চারজনের শরীর থেকে তীরগুলো টেনে বের করে দিচ্ছে এবং সবগুলো তীর একসাথে শত্রুদের দিকে ছুড়লো। আর এর ফলে সবগুলো তীর শত্রুদের গায়ে গিয়ে লাগলো। আমার শরীর আস্তে আস্তে চলতে লাগলো, সাদা একটা আলো বের হচ্ছে আমার শরীর দিয়ে। আর এর ফলে আমার শরীর একা একাই হিল হয়ে যাচ্ছে। চারটা হাত বাদে বাকি সবগুলো হাত আমার পিঠে গিয়ে লাগলো আর শরীর আস্তে আস্তে জ্বলতে লাগলো। সাদা একটা আলো বের হচ্ছে আমার শরীর দিয়ে, আর এর ফলে আমার শরীর একা একাই হিল হয়ে যাচ্ছে। চারটা হাত বাদে বাকি সবগুলো হাত আমার পিঠে ঢুকে গেল। আর চারটা হাত হ্যারি, লুসি, লুসানা এবং এলিহার হাত ধরলো। আমার সাথে সাথে তারাও হিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে দেখতে তাদের সবগুলোর ক্ষতি ঠিক হয়ে গেল। সকলের ক্ষত ঠিক হওয়ার পর আমার সবগুলো সাদা হাতই অদৃশ্য হয়ে গেলে। আমি এরকম কোনো ম্যাজিকের নামই শুনিনি আগে। জানি না এটা কি ছিল, তবে যা ছিল সেটা সব থেকে আলাদা ছিল আর অনেক শক্তিশালীও ছিল। ওয়াও, আমি জানতাম জ্যাক, তোমার মাঝে বেশ ইন্টারেস্টিং কিছু ছিল। আমি প্রথমেই এমন কিছু দেখলাম। একজন মানুষ হিসাবে এমন কিছু ব্যবহার করা বেশ আশ্চর্যের বিষয়। তারপরও যা ছিল সেটা দেখতে অনেক সুন্দর ছিল। হাতগুলো দেখতে অনেকটা ডানার মতোই ছিল। আমরা দাঁড়িয়ে পাঁচজন কথা বলছিলাম, তখনই অ্যালেক্স এবং কোহিল স্যার এসেছে আমাদের কাছে। দুজনেই হাততালি দিতে লাগলো। আমি ভেবেছিলাম বেশ কিছু জিনিস শেখাতে হবে তোমাদের, কিন্তু যেটা দেখলাম তাতে বুঝতে পারলাম এখানে আমার কোনো কিছু শেখানোর নেই তোমাদের। না স্যার, আমাদের আরো শক্তিশালী হতে হবে। এর থেকে আরো ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে স্যার। জি স্যার, আমরা সবাই বললাম। তোমাদের বেশি দিন লাগবে না ট্রেনিংয়ের, তারপরও অনেক কষ্ট করতে হবে। অফিসার কহিল তোমাদের প্রত্যেকের এবিলিটি সম্পর্কে ধারণা নিয়ে ফেলেছে। কাল থেকে সেই তোমাদের বলবে কীরকম ট্রেনিং তোমাদের প্রত্যেককে করতে হবে। অ্যালেক্স স্যার আর কোনো কথা বলল না, আমাদের সরাসরি টেলিপোর্ট করে আমাদের নিজেদের রুমে মধ্যে পৌঁছে দিল। আমি আর হ্যারি একই রুমে থাকবো। একটু আগের লড়াইয়ে আমাদের সকলের ম্যাজিক পাওয়ার এখন প্রায় শেষ। অনেকটা রেস্টের প্রয়োজন এখন আমাদের। খাবার টেবিলের উপরে রাখা ছিল, সেটা খাওয়ার পরই আমরা দুজনেই ঘুমের দেশে তলিয়ে পড়লাম। কালকে আরও একটা ভয়ঙ্কর দিন আসবে। জানি না কালকে কি মৃত্যু খেলায় আমাদের নামিয়ে দিবে, কিন্তু যা হবে সেটা কালকেই দেখা যাবে। আমি আপাতত আমার সেই আশ্চর্যজনক হাতগুলো সম্পর্কে স্বপ্ন দেখতে লাগলাম। হে গাইস, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো এই গল্পটার দ্বিতীয় সিজন আজকে থেকে শুরু হয়ে যাবে। তো এই গল্পটা আপনারা অনেকেই চাইতেছিলেন, কমেন্ট করে বলতেছিলেন যে রিফাত ভাই এই গল্পটা নিয়ে আসেন। তো আর দেরি করলাম না, আপনাদের যদিও অনেক দেরি হয়ে গেছে, তো আপনাদের এত রিকোয়েস্টের পর আমি আর না এনে পারলাম না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমি খুব বিচ্ছিরি একটা জায়গায় পড়েছিলাম। জানি না কি হয়েছে আমার সাথে। আমি আগের কিছুই মনে করতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, শরীরের বিভিন্ন অংশ কেটেও গেছে, কিন্তু কিভাবে আমি এত গুরুতরভাবে আহত হয়েছি সেটা আমি বুঝতে পারছি না। আমার চারিদিকে একটু তাকিয়ে দেখলাম, মনে হচ্ছে সব জায়গার ময়লা আবর্জনা এখানে ফেলা হয়, কিন্তু আমি বুঝতে পারছি না আমি এরকম একটা জায়গায় কি করছি। আমি আমার মাথায় আরও কিছু চাপ দেব তার আগেই আমি বেহুশ হয়ে আবার পড়ে গেলাম। যখন চোখ খুললাম তখন নিজেকে একটা আবদ্ধ রুমের মধ্যে পেলাম। আমার মাথাসহ শরীরের সব ক্ষত একদম ঠিক হয়ে গেছে। আমি একটা বিছানায় শুয়েছিলাম। আমি শোয়া থেকে বসে উঠলাম, নিজের হাত দুটো দুদিকে করে একটু ব্যায়াম করে নিলাম। জানি না কোথায় আছি আমি।
এখন আমার কিছুই মনে পড়ছে না। হয়তো এটা আমার ওই রুমটা দেখে অনেক আলিশান মনে হচ্ছে। হয়তো কোনো একটা প্রাসাদে রয়েছি আমি। যদি আমি কোনো রাজকুমার হয়ে থাকি তাহলে তো অনেক ভালোই হবে, কিন্তু আমার বাবা মাকে সেটাই আমি মনে করতে পারতেছি না। আমার পূর্বের স্মৃতি সব ভুলে যাওয়া স্বপ্নের মতো হয়ে রয়েছে। আমার মনে হচ্ছে আমি এরকম ওইরকম একটা ছিলাম কিছু একটা, কিন্তু বাস্তবের সাথে কোনো জিনিসেরই মিল পাচ্ছি না। এমনিতেই আমার বয়স 5-6 বছর তো মিনিমাম হবেই। এই ছোট ব্রেনের বেশি চাপ দিলে হয়তো আবার বেহুশ হয়ে যাব। একটা জিনিস খেয়াল করে দেখছি, বয়স হিসাবে মনে হচ্ছে আমি একটু বেশি চিন্তা করছি। এই বয়সে আমার মতো এত চিন্তা ভাবনা আর কোনো ছেলে মেয়ের হয়তো থাকবে না। সে যাই হোক, আমি বিছানা থেকে হাঁটতে যাব। ঠিক সেই সময় আমার রুমে 6 জন মানুষ চলে আসলো। 3 জন মহিলা, 2 জনকে দেখতে পেলাম একই চেহারার, হয়তো যমজ হবে তারা। তারা কে সেটা আমি বুঝতে পারছি না, হয়তো আমার পরিবারের কেউ হবে। আমাকে দেখে সবচেয়ে বয়স্ক মহিলাটা বলতে লাগলো, কেমন বোধ করছো এখন? ভালোই, জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। এভাবে বলতেছো কেন? না মানে কিভাবে একজনের সাথে কথা বলতে হয় সেটা আমি বুঝতে পারছি না, আর বিশেষ করে আমি কে সেটাই মনে করতে পারতেছি না। আপনাদেরকেও আমি চিনতে পারছি না, তাই কিভাবে কার সাথে কথা বলবো সেটা বুঝতে পারছি না। ও, তাহলে মাথায় গুরুতর আঘাত পাওয়ার ফলে তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। চিন্তা করো না, আমি তোমার আম্মু। আর এই যে এরা দুজন তোমার বড় যমজ বোন। আম্মা, ওর কি আর স্মৃতি ফিরে আসবে না? ওর কিছু মনে না থাকলে তো সমস্যা হবে অনেক। জানোই তো, ক্যাপিটাল শহর থেকে নতুন আইন হয়েছে। হ্যাঁ, আমি জানি সেটা। জ্যাক এখন পুরো সুস্থ হয়েছে, যদিও ওর কিছু বিশ্রামের প্রয়োজন এখন। তারপরও আমাদের কাছে 1 মাস সময় আছে। এর মধ্যে ওর স্মৃতি না ফিরে আসলে কিছু করার নেই আমাদের। এলেন এবং এলিন, আমি তোমাদের দুজনকে দায়িত্ব দিচ্ছি জ্যাককে পুরোপুরি সুস্থ করার জন্য। কিন্তু আম্মা, তুমি তোমার কোনো স্পেশাল দিয়ে তো ওর স্মৃতি ফেরানোর চেষ্টা করতে পারো। আমি চেষ্টা করছি, কিন্তু কোনো এসপিএলে কাজ হচ্ছে না। এখন একটাই রাস্তা আমাদের কাছে, জ্যাককে প্রস্তুত করা। এই দুনিয়ায় সকল নিয়মকানুন সম্পর্কে ওকে আবার পরিচয় করা। ঠিক আছে আম্মা। আম্মা এই বলে আমার কপালে একটা চুমু দিয়ে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। আমি অনেকটা অবাক হয়ে গেলাম। এই প্রথম আমি কাউকে আমার সামনে থেকে উধাও হতে দেখলাম। এভাবে কিভাবে হলো সেটা কিছুই বুঝতে পারলাম না। আমার ভয় পাওয়া দেখে আমার 2 বোন আমাকে জড়িয়ে ধরলো। এমনিতেই আমার বয়স কম, তাই বেশি ভয় থাকতেই পারে। ভয় পাওয়ার দরকার নেই জ্যাক, এটা একটা ম্যাজিক ছিল। ম্যাজিক? হ্যাঁ। ম্যাজিক আবার কি? হ্যাঁ, এই দেখার বাকি ছিল আমাদের। স্মৃতি হারিয়েছে মানে সব কিছুই আবার ভুলে গেছো তুমি? আচ্ছা, কোনো সমস্যা নাই, চলো আমাদের দুজনের সাথে। তুমি যা যা ভুলে গেছো সব 1 মাসের মধ্যেই মনে করিয়ে দেব আমরা। কিন্তু আমি এটাই বুঝতে পারতেছি না, তোমাদের দুজনের মধ্যে কে আমার কোন বোন? আমার নাম এলেন, আমি তোমার বড় বোন। আর ও হচ্ছে এলিন, ও তোমার ছোট বোন। হ্যাঁ, আপাতত ড্রেসের মাধ্যমে হয়তো চেনা যাবে তোমাদের মধ্যে কে ছোট কে বড়। যাই হোক, আমার একটা প্রশ্ন আছে, আমি 1 মাসের মধ্যে কিভাবে সকল কিছু মনে করব? কিভাবে? তুমি হয়তো ভুলে গেছো 2 বছর বয়স থেকেই তোমার বই পড়ার নেশা চলে আসে। আর এতদিনে আমাদের লাইব্রেরিতে থাকা যত বই ছিল সব শেষ করে ফেলেছো। আমি? হ্যাঁ। ও আচ্ছা, আম্মা যেমন ম্যাজিক না কি যেন জিনিসটার মাধ্যমে উধাও হয়ে গেল, আমিও কি জিনিসটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। সময় হলে হয়তো ঠিক ব্যবহার করতে পারবে। 2 বোন আমাকে কোলে করে একটা রুমের মধ্যে নিয়ে আসলো। রুমে এসে আমি পুরো অবাক হয়ে গেছি। আরও বেশি অবাক হয়েছি যখন জানতে পেরেছি আমি 2 বছর বয়স থেকেই বই পড়ার প্রতি পাগল ছিলাম। সে যাই হোক, আমার পুরো একটা মাস
আমার দুই বোনের সাথে কাটতে লাগলো। এই 1 মাসের মধ্যে আমার আম্মা একবারও দেখা করতে আসেনি আমাদের সাথে। আমার বন্ধুজনের জানানোর মতে আমার জন্মের পর থেকে আমরা 4 জনই একসাথে থাকি। আমাদের বাবা আমার জন্মের 1 মাস আগেই মারা গিয়েছিল, আর তখন থেকে আমাদের বাবার দায়িত্ব আমাদের আম্মা নিয়ে নেন। আমাদের বাবা, আমরা যে ছোট্ট শহরে আছি এটার মিনিস্টার ছিল। বাবা মারা যাওয়ার পর আম্মা মিনিস্টার হয়ে এই ছোট্ট শহরটা পরিচালনা করেন এখন। আর তার ছোট অফিস থেকেই দিনরাত তাকে কাজ করতে হয়। আসলে শহরটা বাকি শহরগুলোর থেকে অনেক ছোট এবং গরিব। কোনো রকমে বেঁচে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয়। আর আমাদের মতোই ছোট ছোট হাজার হাজার শহরগুলোকে নিয়ন্ত্রণ করে ক্যাপিটাল শহর, যেখানে আমাদের পুরো রাজ্যের রাজা বসে রাজ পরিচালনা করে। আমাদের রাজ্যের নাম ইগড্রোলিয়া। রাজা জেনারেল নতুন একটা মিলিটারি নিয়ম করেছেন। ইগোলড্রালিয়া রাজ্যের সকল ছোট ছোট শহরের মিনিস্টারের পরিবার থেকে 5 বছরে একজন করে ছেলে কিংবা মেয়েকে মিলিটারিতে ভর্তি করতে হবে। যদি কোনো ছেলে বা মেয়ে সম্পূর্ণ সৈনিক হয়ে যেতে পারে তাহলে ক্যাপিটাল শহর থেকে সেই সৈনিকের শহর অর্থ পাবে। আর যদি কোনো শহরের মিনিস্টারের পরিবারের একজন 5 বছরের ছেলে মেয়ে থাকার পরও যদি মিলিটারিতে না পাঠানো হয় তাহলে সেই পুরো শহরে আগুন জ্বালিয়ে সব কিছু পুড়িয়ে দিবে রাজার সেনারা। নতুন নিয়মটা আজ থেকে 7 মাস আগে হয়েছে। অবশ্য আমার কিছু দিক দিয়ে সমস্যা। আমার অন্য সবার মতো শারীরিক ক্ষমতা নেই। আমি প্রথমে ভেবেছিলাম আমার বয়স 5 বছর, কম বয়সী বললে আমার গায়ে ক্ষমতা কম, কিন্তু না, আমার বয়সী অন্য ছেলেমেয়েরা যা করতে পারে তার কিছুই আমি করতে পারি না। তাদের শারীরিক ক্ষমতার 80% হলে আমার হবে 30%। আমি কোনো কায়িক কাজ করতে গেলেই হাঁপিয়ে যাই। মূলত বই পড়ে জ্ঞান ছাড়া আমার আর কিছুই নেই। আমার 2 বোন অ্যালেন এবং এলিন দুজনেই ম্যাজিক ব্যবহার করতে পারে 3 বছর থেকে। শুধু তাই নয়, তাদের দুজনের ম্যাজিক একজন উচ্চ লেভেল সৈনিকের মতো। আমার আম্মা আর বাবা কখনোই চায়নি আমাদের কাউকে মিলিটারিতে পাঠাতে, কিন্তু পরিস্থিতি এখন সেরকম না। আমাকে এখন না পাঠালে এই শহরের সব কিছু জ্বালিয়ে দিবে। এমনিই অনেক গরিব শহর এটা, আর এটাকে জ্বালিয়ে দিলে আমাদের কারোরই কোথায় যাওয়ার মতো কিছুই থাকবে না। সে যাই হোক, আমার সবচেয়ে ভালো লেগেছে এই দুনিয়ার ইতিহাসের বইটা। এই বইটা আমি প্রতিদিন একবার করে পড়েছি। ইতিহাসের এই বইটা পড়লে কীরকম ভালো লাগা কাজ করে। বইয়ের মতে আজ থেকে কয়েক লক্ষ বছর পূর্বে এই দুনিয়া তৈরি হয়। তারপর আস্তে আস্তে এই দুনিয়ায় জীবনের সংখ্যা বাড়তে থাকে। বইতে লেখা আছে প্রথমে সকলে একই রকমই ছিল, শুধু পার্থক্য ছিল ছেলে মেয়ের মধ্যে। কিন্তু ধারণা করা হয় তাদের পূর্বের জীবনের শক্তির হিসাব করে সবাই আস্তে আস্তে আলাদা হয়ে থাকে একের পর এক। কেউ মানুষ হয়ে যায়, কেউ হয়ে যায় মনস্টার, কেউ হয়ে যায় অ্যাঞ্জেল, কেউ হয়ে যায় ডেভিল, আবার কেউ হয়ে যায় এলভস। এছাড়াও আরও অনেক রকম জীবনের দেখা দিতে থাকে আস্তে আস্তে। নতুন দুনিয়া শুরুর পর থেকে এই দুনিয়াতে একটা জিনিসের দেখা পাওয়া যায়, সেটা হলো ম্যাজিক। আর ম্যাজিকের মাধ্যমেই সভ্যতার বেশি সময় লাগেনি আধুনিক সময়ে চলে আসতে। কিন্তু এই দুনিয়া কেন বানানো হয়েছে, কিসের জন্য বানানো হয়েছে, সেটা এই দুনিয়ার কেউই জানে না। তাই এটাকে একটা শান্তির জায়গা বানানোর জন্য এই পুরো দুনিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 2 পক্ষ হলো ভালো আর খারাপ। এরা দুজনেই সবসময় একে অপরের সাথে লড়াই যুদ্ধ করে, এবং আর এক পক্ষ হলো এই 2 পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্য নিরপেক্ষ পক্ষ। আর এই নিরপেক্ষ পক্ষ হলো আমাদের এই ইগোলড্রোলিয়া রাজ্য। আর বাকি 2 রাজ্যের যুদ্ধগুলোকে নিয়ন্ত্রণ করাই আমাদের এই রাজ্যের প্রধান কাজ। মিলিটারি পাওয়ারের দিক দিয়ে 3 রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের ক্ষমতা একটু বেশি, তাই বাকি 2 রাজ্য সবসময় ভয় পায়। আমি এই দুনিয়ার ম্যাজিক নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী, কিন্তু সমস্যা হচ্ছে আমার বয়স 5 বছর হয়ে গেছে। আমি এখনও কোনোরকম ম্যাজিক ব্যবহার করতে পারি না। আমরা মানুষদের ম্যাজিক পাওয়ার সাধারণত অন্যদের থেকে সবচেয়ে কম। আবার অনেকে এমনও আছে যাদের ম্যাজিক্যাল কোনো ক্ষমতা থাকেই না।
আমার দুই বোন ম্যাজিকের দিক দিয়ে অনেক শক্তিশালী। আমাদের শহরে কেউ আক্রমণ করলে আমাকে খুব সহজে রক্ষা করতে পারবে, এজন্য আমার আম্মা বেশি চিন্তা করেন না আমাদের জন্য। কিন্তু আসল কথা হলো আমার মধ্যে কোনো ম্যাজিক্যাল ক্ষমতা নেই। আমি হয়তো কোনো ম্যাজিক্যাল অস্ত্র ব্যবহার করতে পারবো মিলিটারিতে, কিন্তু নিজে কোনো ম্যাজিক ব্যবহার করতে পারবো না। দেখতে গেলে আমার তেমন কোনো ক্ষমতাই নেই, শুধু একটা জিনিসই আমি করতে পারি, সেটা হলো একবার যে জিনিস আমি দেখি কিংবা পড়ি সেটা আমি কখনোই বলি না। এই লাইব্রেরিতে যতগুলো বই ছিল সেটা আমি 1 মাসে শেষ করেছি। অবশ্য বইগুলো এত তাড়াতাড়ি শেষ করতে আমার দুই বোন সাহায্য করেছে। দুজনেই আমার মতো এক জিনিস একবার পড়লেই সেটা মনে রাখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অ্যালেন এবং এলিন যে বইগুলো পড়েছিল সেটা আমারও পড়া হয়েছিল। এমনিতেই ওদের বেশি বইগুলো পড়া উচিত ছিল। ম্যাজিকের মাধ্যমে ওদের পড়া সকল বইগুলোর তথ্য আমার ব্রেনের মধ্যে দিয়ে দেয়। এভাবেই 1 মাসের মধ্যে সমস্ত বই শেষ হয়ে যায়। আর 1 মাস শেষ হয়ে যাওয়ার পর কয়েকটা ম্যাজিক্যাল যানবাহন আসলো। দেখতে অনেক আজব, কারণ নিচে ছোট্ট ছোট্ট 8টা চাকা রয়েছে, আর ম্যাজিকের মাধ্যমে এই চাকাগুলো ঘুরছে প্রতিনিয়ত। আমি ম্যাজিক ব্যবহার করতে না পারলেও সেটা দেখতে পারি। ম্যাজিক শরীরের কোথা থেকে বের হচ্ছে, কিভাবে কাজ করছে, এটা খুব সহজে ধরতে পারি। এই জিনিসটা আমি কাউকে এখনো বলিনি, কারণ জিনিসটা অনেক আজব। কেউ ম্যাজিক ব্যবহার করতে পারে না, কিন্তু দেখতে পারে। এটা বড়ই আশ্চর্যের ব্যাপার। যাই হোক, আমার দুই বোন আমার জামা কাপড় সব গুছিয়ে দিয়েছে, কিছু বই ও সাথে করে দিয়েছে। এই বইগুলো আমি আগে কখনো পড়িনি। আম্মা বইগুলো পরে পড়তে বলেছে। জানি না বইগুলোর মধ্যে কি আছে, কিন্তু আমি আপাতত উত্তেজিত আমার বাসার সামনে আসা নতুন যানবাহনটা দেখে। এটা সাধারণত মিলিটারিতে ব্যবহার করা হয়। 8 চাকার ম্যাজিক্যাল যান এটা। এটার আকার অনেক বড় হওয়ায় এটার মধ্যে একসাথে প্রায় 50 জনের মতো যাতায়াত করা যাবে। আমি আমার বোন এবং আম্মাকে বিদায় জানিয়ে বাহনে উঠে পড়লাম। বাহনটার সাথে আমার স্পর্শ লাগা মাত্রই সব হঠাৎ থমকে গেল। আমি কিছুক্ষণের মতো নড়তে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা সবার সাথে হচ্ছে, কিন্তু আমার থমকে যাওয়া দেখে আমাকে যে অফিসার নিতে এসেছে সে আমাকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, বাসা, তুমি তোমার বাড়িতে যাচ্ছ না যে ফর্মালি জানিয়ে আমরা গাড়িতে তুলব? মিলিটারি স্কুলে ভর্তি হতে যাচ্ছ, সকলে তাই নিয়ম কানুন না মানলে অবশ্যই কপালে খারাপ আছে। আমি ভয়ে কোনোরকম ঢোক গিরে যানবাহনে গিয়ে উঠলাম। ভিতরে আমার বয়সী অনেক ছেলেরা আছে, অবশ্য আমি কোনো মানুষ দেখতে পাচ্ছি না। আমার এমনিতে অপরিচিত কারোর সাথে কথা বলতে সমস্যা হয়, যেহেতু আমার মেমোরি 1 মাস আগের সব ভুলে গেছি, তাই সঠিক মনে করতে পারছি না আমি কেমন ছিলাম। কিন্তু আমার দুই বোনের থেকে যতটা শুনেছি তার হিসাবে আমি কারোর সাথে কথা বলতে পারি না, বিশেষ করে অপরিচিত কারোর সাথে তো একদমই না। যার জন্য আমার দুই বোন ছাড়া আমার আর কোনো বন্ধুই নেই। অবশ্য যেদিন আমি ময়লার স্তূপের উপরে পড়েছিলাম সেদিন আমি একটা বন্ধু বানাবো বলে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু তারপর আর কি হয়েছে সেটা আমার বোনেরা জানে। তবে তাদের মতে হয়তো কেউ আমাকে গুরুতর আহত করে ময়লার উপরে ফেলে রেখেছিল। সে যাই হোক, আমার মনের ভাবনা বাদ দিলাম কিছু সময়ের জন্য। আমার সাথে রয়েছে আরও 49 জন। এরা সবাই আমার মতো মিলিটারিতে ভর্তি হবে। অবশ্য সঠিক করে বললে মিলিটারি স্কুলে ভর্তি হবে। স্কুল থেকে ট্রেনিং শেষ করার পর যারা পাশ করবে তারা সকলে মিলিটারিতে ভর্তি হতে পারবে। আর এখানে শুধু আমি একা মিনিস্টারের ছেলে নই, বরং আমার মতো 2000 মিনিস্টারের ছেলেরা আসবে। আমি কখনো ধারণা করিনি আমাদের রাজ্যে এতগুলো শহর থাকবে। অনেক শহর থেকে 2-3 জন করেও নেওয়া হয়েছে, কারণ কিছু কিছু শহর আছে যেখানে মিনিস্টারের পরিবারে 5 বছরের মতো কেউ নেই। সে যাই হোক, আমি সকলের চোখে ভাইপার দেখতে পেলাম। তার প্রধান কারণ আমি এখানে একা মানুষ। তাদের মধ্যে বেশিরভাগই বিস্টম্যান। এরা দেখতে অনেকটা ভাল্লুকের মতো, তবে এরা মানুষের মতো চলাচল করতে পারে। এরা মনস্টারদের শাখায় পড়ে। তাদের শরীরে ভাল্লুকের মতো অনেক লোম থাকে। এছাড়া তাদের হাতের নখগুলো অনেক মারাত্মক হয়, বিশেষ করে তাদের চোখগুলো সেই মারাত্মক। এরা সাধারণত শারীরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়। এদের ম্যাজিক সাধারণত এদের শরীরকে রক্ষা করতে কাজে লাগে।
আর এরা আক্রমণ নিজেদের শারীরিক শক্তি দিয়েই করে। শুধু শারীরিক কোনো লড়াই হলে মানুষের সাথে সাথে হেরে যাবে এদের সাথে। যেহেতু এরা ম্যাজিক দিয়ে তেমন আক্রমণ করতে পারে না, তাই এরা শক্তিশালী ম্যাজিক ব্যবহারকারী মানুষের কাছে খুব সহজেই হেরে যায়। এজন্য কোনো বিস্টম্যানই মানুষদের সাহায্য করতে পারে না। তবে তাদের মধ্যে কিছু ব্যতিক্রমী আছে। এখানে শুধু বিস্টম্যান নয়, বরং কিছু ডয়ারসও আছে। এরা আকারে বেটে হয়, এরা কোনো লড়াইতে যেতে চায় না। এরা শারীরিক শক্তি থেকে অনেক থাকার পরও, এদের শক্তি অনেক থাকার পরও এদের ম্যাজিক পাওয়ার শুধু অস্ত্র বানানোর জন্য কাজে দেয় বলে ডায়াসরা তাদের সারা জীবন অস্ত্র বানাতেই কাটিয়ে দেয়। অবশ্য অনেকে সাধারণ জীবনেও কাটায়। এখানে কিছু এলফসও আছে। এলফদের আকার সাধারণ নয়, কিন্তু এরা মানুষদের থেকে অনেক ফর্সা হয়। এদের মধ্যে সবার গায়ের রঙই উজ্জ্বল সাদা হয়। এদের শরীরের ক্ষমতা মানুষদের থেকে বেশি, বিশেষ করে লাফানোর দিক দিয়ে এরা অনেক দ্রুত এবং এদের ধরতে পাওয়া অনেক কষ্টকর। এদের ম্যাজিক পাওয়ার মানুষের মতো হলেও এদের ম্যাজিক এনার্জি বেশি। এর ফলে এরা মানুষের থেকে বেশিক্ষণ ম্যাজিক ব্যবহার করতে পারে। তাছাড়াও আমি কয়েকজন ভাইকিংস দেখতে পেলাম। এরা দেখতে মানুষের মতো হলেও এদের শরীরের আকারটা একটু আলাদা। এদের বুক অনেক চওড়া হয়ে থাকে। এদের শারীরিক ক্ষমতাই সবচেয়ে বেশি। ম্যাজিক্যাল পাওয়ার মানুষদের থেকে অনেক কম এদের। তবে এরা ডায়াফার্সদের অস্ত্র ব্যবহার করে অনেক মারাত্মক হয়ে যেতে পারে। আর এখানে সবার মাঝে আমি বসে আছি। আমি একজন মানুষ। মানুষেরা শারীরিক দিক দিয়ে অনেক দুর্বল হয়, কিন্তু অনেক কঠিন ট্রেনিংয়ের পর অনেকটা শক্তিশালী হয়ে যায় তারা। তাছাড়া ম্যাজিকের দিক দিয়ে মানুষরা অনেক দুর্বল হয়, কিন্তু ট্রেনিংয়ের ফলে শক্তিশালী হয়ে ওঠে। সব মিলিয়ে মানুষদের অনেক বেশি চেষ্টা এবং ট্রেনিং করতে হয় শক্তিশালী হয়ে ওঠার জন্য। কারণ এটা এমন একটা জায়গা যেখানে শক্তিশালী না হলে কেউ দমই দেয় না। আমি মানুষ হলেও আমার কথা আলাদা। আমি কারোর সাথে কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমার দু পা কাঁপতে থাকবে, এবং আমি এই ম্যাজিকের দুনিয়ায় কোনো রকম ম্যাজিক ব্যবহার করতে পারি না। কিন্তু আজব একটা জিনিস হলো, আমি ম্যাজিক দেখতে পারি। একটা জিনিসই আমি বুঝি না, যদি ম্যাজিক ব্যবহার করতে না পারি তাহলে সেটা দেখে কি লাভ হবে আমার? এটা অনেকটা কাটা খায় নুনের ছিটে দেওয়ার মতো। অবশ্য এখন আমি অন্য শাখার প্রাণীদের সাথে মিলে যাচ্ছি মিলিটারিতে। সেখানে তারা আমাদের ট্রেনিং দেবে। আমি খুব নার্ভাস ফিল করছি। দেখা যাক কি হয় সামনে। আজ পুরো 5টা বছর সময় পার হয়ে গেছে। 5 বছর আগে সেই যানবাহনে করে আমি আমার বাসা থেকে এসেছি। এখন পর্যন্ত আমি বাসা যেতে পারিনি। অবশ্য এখানে সকলের পরিবার দেখতে আসে, কিন্তু 5টা বছর হয়ে গেল আজ পর্যন্ত আমার আম্মা কিংবা আমার 2 বোনের একজন আমাকে দেখতে আসেনি। এখন আমার তাদের জন্য চিন্তা হচ্ছে, তাদের সাথে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি একাই এই দুনিয়ায় কি করব? কাল সকালে আমাদের মিলিটারি স্কুলের ট্রেনিং শেষ হবে। 2000 ছেলেমেয়ের মধ্যে থেকে মোট 500 জনকেই এখানে রাখা হবে, আর বাকি সবাই বাসায় চলে যাবে। তাদের জন্য একটা সুযোগ থাকবে। তাদের বয়স 16 হলে তারা বর্ডার গার্ডে পদে যোগ দিতে পারবে। আর কালকে যে 500 জন সিলেক্ট হবে তারা সাধারণ সৈনিক থেকে উচ্চ পদে থাকবে। এরা এদের কাজ হিসাবে আস্তে আস্তে জেনারেল পর্যন্ত পদোন্নতি করতে পারবে। তাছাড়া রাজার পরিবারের রয়্যাল গার্ড হিসেবেও যোগ দিতে পারবে। অবশ্য আমি আমার হাল ছেড়ে দিয়েছি। আমাকে কালকে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যেতে হবে। এই 5টা বছর আমি কিছু শিখতে পারিনি, কোনো ট্রেনিং আমি পাস করতে পারিনি। শারীরিক ট্রেনিংগুলো শুরু করতে গিয়ে আমি বেহুশ হয়ে যেতাম। ম্যাজিক তো আমি ব্যবহারই করতে পারি না, তাই ম্যাজিক্যাল ট্রেনিংয়ে আমাকে এক কোণায় বসে থাকতে হতো। শুধু একটা জিনিসে আমি সব সময় পারদর্শী ছিলাম, সেটা হলো বই খাতায়। লেখাপড়ার সাবজেক্টটা আমি সব সময় টবে ছিলাম, কিন্তু আমি নিজে জানি আমি এখানে সৈনিক হওয়ার জন্য এসেছি। আমার মাঝে শারীরিক ম্যাজিক্যাল কোনো ক্ষমতাই নাই। আমি শুধু একটা জিনিসই পারি, সেটা হলো আমার মাথা কাজে লাগাতে। কিন্তু সৈনিক হতে সেটার প্রয়োজন পড়ে না। আমাদের যারা ট্রেনিং করেছে তারা সকলেই আমাকে বাসায় চলে যাওয়ার কথা বলেছিল। আমি আমার আম্মা এবং বোনের কথা ভেবে এতদিন এখানে ছিলাম। এই আশায় ছিলাম যে একদিন আমি ঠিকই শক্তিশালী হব, একদিন ঠিকই আমি ম্যাজিক ব্যবহার করব। কিন্তু ভিতরে ভিতরে আমি ঠিকই বুঝে গেছিলাম
আমাকে এখান থেকে ঠিক হয়ে চলে যেতে হবে। ঘুমিয়ে পড়লাম। আমার সকল ব্যাগ ট্যাগ গুছিয়ে 5টা বছরে আমি এখানে একটা বন্ধু বানাতে পারিনি। অবশ্য আমার কথা না বলার কারণে নয় সেটা, মানুষ বাদে কেউ আমার সাথে বন্ধুত্ব করেনি, কারণ আমি একদম দুর্বল। সবাই আমার মজা নিয়েছে, আমাকে দিয়ে সকল কাজ করে নিয়েছে। আর আমার মতো মানুষরা তো আমার প্রতি রাগে আমাকে অত্যাচার করেছে। তাদের কথা হলো আমি মানুষ নামের কলঙ্ক, আমি মানুষদের নাম খারাপ করেছি এখানে থেকে। সব কথা ভাবতে ভাবতে আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেলাম। জানি না কি করব আমি। কিছু করারও নাই, আমার সামনে যা হবার দেখা যাবে। কালকে আমাকে বাসায় চলে যেতে হবে। 5 বছর পর আমার আম্মা এবং বোনদের দেখব আমি। তাদের অনেক মিস করেছি আমি এতদিন। এখান থেকে কাল চলে গেলে আর কোনো নিয়ম মানতে হবে না আমাকে। আমি ঘুমিয়ে গেলাম টেবিলের ওপরেই। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমাকে। সকালে সবাই প্রস্তুত হয়ে আমাদের নিজেদের ইউনিটে চলে গেলাম আমরা। পুরো 2000 ছেলে মেয়েকে 5টা ইউনিটে ভাগ করে এক এক ইউনিটে 400 জন করে দিয়েছে। আবার একটা ইউনিটে 4টা করে সাব ইউনিট করে, একটা সাব ইউনিটে 100 করে নিয়ে ট্রেন করেছে আমাদের 5 বছর। অবশ্য আমাদের ট্রেনিং এখনও শেষ হয়নি। 5টা ইউনিট থেকে 500 জন সিলেক্ট করে তাদের আবার 6 বছর স্পেশাল ট্রেনিং দেবে। এরপর তারা পুরোপুরি মিলিটারি হয়ে যাবে। এদের মধ্যে থেকে টপ 20 জন নিজেদের পছন্দ মতো যে কোনো একটা পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবে। মোট কথা সেই 20 জন নিজেদের মতো যে কোনো পদে ঢুকতে পারবে। তবে সেখানে সীমিত কয়েকটা পদ রয়েছে, তার মধ্যে তাদের সিলেক্ট করতে হবে। সে যাই হোক, একটু পরে আমাদের 400 জনের ইউনিট থেকে 100 জনকে সিলেক্ট করা হবে এবং আমি সহ বাকি 300 জন চলে যাব বাসায়, আর বাকি 100 জন এখানেই থেকে যাবে। আমরা সবাই 100 জন করে মোট 4টা লাইন করে দাঁড়িয়েছি। এবার এক এক করে আমাদের ট্রেনার অফিসার হাতারু মশ 100 জনের নাম নিতে লাগলো। এক এক করে মোট 100 জনের নাম বলার পর তিনি বলতে লাগলেন, এবার যাদের নাম বলা হয়নি তাদের উদ্দেশ্য বলছি, তোমরা একদম ভালো করেছ। অবশ্যই আমাদের উদ্দেশ্য ছিল তোমরা যার পাস করতে পারোনি তাদের এখানে মেরে ফেলা, কিন্তু পরে প্ল্যান চেঞ্জ করতে হয়েছে। সবাইকে 3 ঘন্টা সময় দেওয়া হবে, এর মধ্যে এই মিলিটারি জোন ক্লিয়ার করে চলে যাবে। যদি এই সময়ের মধ্যে তোমাদের কারো চেহারা দেখতে পাওয়া যায় তাহলে এই দুনিয়া বিদায় জানাতে হবে। অফিসারের কথা শুনে সবাই হইচই লাগিয়ে দিল। যারা সিলেক্ট হয়নি তারা ছোটাছুটি করতে লাগলো। আমি কিছুক্ষণের জন্য বলে গিয়েছি, আমার নামও তো 100 জনের মধ্যে সিলেক্ট হয়নি, তার মানে আমি এখানে থাকলে আমাকে মেরে ফেলবে, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। কিন্তু আমার মনে পড়লো আমাদেরকে এমন একটা জায়গায় এনে রাখা হয়েছে যেখান থেকে কেউ হেঁটে 2 দিনের আগে মিলিটারি জোন থেকে বের হতে পারবে না। চারিদিকে শুধু বন আর বন, আর মিলিটারি জোন কয়েক মাইল বন এলাকার মধ্যে নিয়ে, আর আমরা সবচেয়ে মাঝখানে আছি। আমরা শেষমেশ এটা কখনো আশা করিনি। সাথে সাথে আবার মাইকের শব্দ শোনা গেল। সব ছেলে মেয়ে থেমে গেল। অফিসার, হাতারু মাসের কথা ইগনোর করো সবাই, তিনি আসলে মজা করছিলেন। আমি এই মিলিটারি স্কুলের প্রিন্সিপাল। মজা না করে সোজা পয়েন্টে আসা যাক। 500 জন সবগুলো ইউনিট থেকে সিলেক্ট হয়েছে। আমি তাদের সবাইকে টেলিপোর্ট করে নিয়ে যাচ্ছি আমার সাথে। আর বাকি তোমরা যারা সবাই আছো তারা এখানে থাকতে পারো কিংবা চলে যেতে পারো। তবে একটা কথা বলে রাখি, ঠিক 1 ঘন্টা পরে এখানে আসল মিলিটারি সেনা থেকে 200 সৈনিক আসবে এবং মিলিটারি জোনের ভিতরে তারা যাদের পাবে তাদেরকে মেরে ফেলবে। তবে তোমাদের মধ্যে থেকে যদি একজনও মিলিটারি জোনের বাইরে বের হতে পারো তাহলে ভিতরে যারা বেঁচে থাকবে তাদেরকে আর কিছু করা হবে না, তারা নিজেদের জীবন বাঁচিয়ে এখান থেকে বের হতে পারবে। তো সময় নষ্ট না করে পালানোর জন্য রেডি হয়ে যাও সবাই। আগে নিজের জীবন, পরে সব কিছু। পরিবারকে আবার দেখতে চাইলে সম্পূর্ণ চেষ্টা করো।
আমি আর নড়তে পারতেছি না। সবাই দৌড়াতে দৌড়াতে আমাকে কখন মাটিতে ফেলে দিয়েছে আমি সেটা বুঝতে পারিনি। আমার সব কিছুই থেমে গেছে। হয়তো এটাই আমার শেষ সময়। মাত্রই যারা পাশ করেছে তারা টেলিপোর্ট হয়ে গেছে, আর বাকি সকলে দৌড়াচ্ছে নিজেদের জীবন বাঁচাতে। কেউ কেউ জিনিসটা মজা মনে করে এড়িয়ে চলছে, কিন্তু বেশিরভাগই জীবনের চিন্তায় দৌড়াচ্ছে। আমি অনেকটা আহত হয়েছি, সবার পায়ের নিচে পড়ে। কোনো রকম উঠে দাঁড়ালাম আমি। আমাকে প্রথমে আমার রুমের মধ্যে যেতে হবে। আমি বুঝতে পারতেছি না কেন আমাদের মারতে যাচ্ছে এরা, কিন্তু যদি সত্যি আমাদের মারতে চায় তাহলে আমি কখনো এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। আমার ম্যাজিক্যাল ক্ষমতা নেই, কোনো ম্যাজিক ব্যবহার করতে পারি না কোনো। তাছাড়া শারীরিকভাবে আমি অনেক দুর্বল। ভয়ের কারণে আমার মাথাও কাজ করছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। সবাই এলোমেলো চারদিক দিয়ে দৌড়িয়ে চলে গেল জোনের বাইরে যাওয়ার জন্য। এজন্য আমাদের থাকার হোস্টেল একদম ফাঁকা। আমি দেওয়ালে ভর করে হেঁটে হেঁটে আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। আমার ব্যাগটা আমার কাঁধে নিলাম। যেভাবে হোক আমাকে এখান থেকে বেঁচে বাসায় ফিরতে হবে। আমি এখানে মরতে পারি না এভাবে। আমাকে এই দুনিয়ার সমস্ত রহস্য বের করতে হবে, আর সেটার জন্য দুনিয়ার সমস্ত বই পড়তে হবে আমাকে। এখানে মরলে আমার চলবে না। আমি আমার আহত শরীরটা নিয়ে কোনো রকম হাঁটতে হাঁটতে বনের মধ্যে চলে গেলাম। এবার মাইলের পর মাইল আমাকে হাঁটতে হবে। জায়গাটা কত বড় এটা সঠিক করে আমাদের বলেননি কেউ, তাই আমাকে অনুমান করে এখান থেকে যেতে হবে। আমার শারীরিক ক্ষমতা কিংবা ম্যাজিকের ব্যবহার এখানে কাজে দেবে না, কারণ আমি দুইটাই ব্যবহার করতে পারি না। আমার কাছে একটাই রাস্তা, আমাকে যে করেই হোক আমার মাথা কাজে লাগিয়ে এখান থেকে বের হতে হবে। অফিসাররা মজা করছে না সত্যি বলছে, সেটার উপরে ভরসা করে লাভ নেই। সবচেয়ে মিলিটারি তারা কোনো কিছুই করতে পারে। বর্তমানে রাজার কারণে আমাদের রাজ্যে আগের অনেক পাল্টে গেছে। রাজা সব কিছুই জেনারেলের উপর ছেড়ে দেয়। নতুন আইন শাসন সব জেনারেলই করে থাকে, রাজা শুধু নামই মাত্র। অবশ্য আমি শুনেছি আমাদের রাজা এবং জেনারেল দুজনে আপন ভাই। জিনিসটা নিয়ে এখন ভাবলে চলবে না। আমাকে মিলিটারি জোনের বাইরে বের হতে হবে, না হলে আমি আমার পরিবারকে আর দেখতে পারবো না। আমি বুঝতে পারছি না এত বিশাল জায়গা কিভাবে পার হব। আমার ব্যাগ ট্যাগ নিয়ে আসাতে অনেক দেরি হয়ে গেছে। আবার আমি একটু আগে জনগণের পায়ের নিচে পড়ে অনেকটা আহত হয়েছি। আমার শরীর সামনের দিকে চলছে না, কিন্তু আস্তে আস্তে বনের মধ্যে হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে এসেছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি দিকটা ঠিক রেখে হাঁটছি এটা সঠিক জানি। জঙ্গলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দিক ঠিক রাখা। এখানে দিক ভুল করলে এক জায়গা দিয়েই বারবার ঘুরতে হবে। আমি আমার মাথা কাজে লাগালাম। আমার কাছে একটা ম্যাজিক্যাল লম্বা পাথর আছে। এটা যে কোনো লৌহ জাতীয় বস্তুর সাথে লেগে থাকে। আমি এটা আরেকটা বিষয় লক্ষ্য করেছি, এটাকে সুতার সাথে বেঁধে দিলে দক্ষিণ এবং উত্তর দিকে দুই প্রান্ত গিয়ে থামবে। এটা দ্বারা দিক সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। পর্যটকদের ভালোই কাজে দেবে এটা। সে যাই হোক, আমি টুকটো পাথরটাকে সুতোয় করে বেঁধে হাঁটতে লাগলাম। আমার পা কিছুতেই চলছে না। আমি একজন অফিসারের মুখে শুনেছিলাম দক্ষিণ দিক দিয়ে ছোট্ট একটা পানির ধারা বয়ে গেছে। আমি এই জায়গা থেকে জীবিত ফেরার জন্য সেই পানির ধারায় প্রয়োজন। আমি কোনো ম্যাজিক ব্যবহার করতে পারি না, আর শারীরিকভাবে আমি অনেক দুর্বল, আর বিশেষ করে আমি অনেক আহত হয়েছি। এভাবে আরেকটু হাঁটতে গেলে হয়তো আমি বেহুশ হয়ে যাব। এতক্ষণে 1 ঘন্টা হয়তো হয়ে গেছে। সময়ের খেয়াল এতক্ষণ ছিল না আমার, কিন্তু দূরে চিল্লানোর আওয়াজ শুনে বুঝে গেলাম 1 ঘন্টা পার হয়ে গেছে। আর মিলিটারিরা এক এক করে সবাইকে মারা শুরু করে দিয়েছে। আমাকে এখন আরো তাড়াতাড়ি করতে হবে। আমি যতই আমার জীবনের ভয় করছি, ততই আমার পা দুটো শক্ত হচ্ছে, নড়তেই চাচ্ছে না। মনে হচ্ছে আমি আস্তে আস্তে পাথর হয়ে যাচ্ছি। তারপরও আমি চেষ্টা করছি। যেভাবেই হোক আমাকে এখান থেকে জীবিত ফিরতে হবে। আমি হাঁটতে হাঁটতে পানির ধারার কাছে চলে আসলাম। পানিতে অনেক স্রোত, ছোট্ট একটা ধারা, কিন্তু স্রোত অনেক তীব্র। যে কেউ একটু খেয়ালিপনা করলে স্রোতে ভেসে যেতে পারে। এটাই আমার বাঁচার সবচেয়ে বড় রাস্তা। আমি ম্যাজিকের মাধ্যমে কিংবা
শারীরিক শক্তি দিয়ে এখান থেকে বের হতে পারবো না, কিন্তু ঠিকই আমার মাথা ব্যবহার করতে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এই পানির স্রোতের সাথে গেলে আমি এই জোন থেকে বের হতে পারবো, আর এটাই সবচেয়ে তাড়াতাড়ি রাস্তা হবে। কিন্তু এখানেও একটা সমস্যা আছে, আমি সাঁতার কাটতে পারি না, পানিতে আমি নামতে পারবো না, আর হেঁটেও আমি যেতে পারবো না। আমার চারপাশে তাকালাম, কিছু বাঁশ গাছ দেখতে পেলাম। এগুলোর ভিতরে ফাঁপা হয়, কিন্তু এদের ত্বক অনেক শক্ত থাকে, আর এগুলো সহজেই পানিতে ভাসতে পারে। এবং শুধু আমাকে এগুলো কয়েকটা কেটে একত্রে বেঁধে তারপর সেটার উপরে বসে এই পানির উপর দিয়ে ভেসে যেতে হবে। আমি শিওর 3টা হলেই আমার ভর সহজে নিতে পারবে, কিন্তু সমস্যা হলো আমার কাছে কাটার মতো কিছু নেই। আমি বাঁশ কাটবো কিভাবে বুঝতে পারছি না। হঠাৎ পেছন থেকে আমি কিছু শব্দ পেলাম, একজন দৌড়ে এদিকে আসছিল। আমি ভয় পেয়ে গাছের পিছনে লুকিয়ে গেলাম, কিন্তু আমার বয়সী একটা ছেলে এদিকে দৌড়ে এসেছে। আমি ছেলেটাকে চিনতে পারলাম না, হয়তো অন্য কোনো একটা ইউনিটের হবে। সে যাই হোক, আমি আবার বের হলাম গাছের আড়াল থেকে। ছেলেটা আমাকেও দেখে ভয় পেয়ে গেল। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি এখানে লুকিয়ে কি করছো? এই জোনের মধ্যে কোথাও লুকানোর মতো জায়গা নেই। মিলিটারিরা তাদের সার্চ ডগ দিয়ে আমাদের খুঁজছে। আমি তো এখান থেকে খুব সহজে পালানোর প্ল্যান বানাচ্ছিলাম। আরে এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। পুরো মাইলের পর মাইল নিয়ে মিলিটারি ট্রেনিং জোন বানানো হয়েছে। এখান থেকে আমাদের বয়সে কেউই বের হতে পারবে না। এই পানির ধারাটা একটা নদীতে গিয়ে মিশেছে, আর অফিসারদের মতে আমাদের জোনের মধ্যে কোনো নদী নেই। আমি চাচ্ছিলাম এই বাঁশগুলোর মাধ্যমে ভেসে সোজা পানিতে চলে যেতে। ওয়াও, এটা তো খুব ভালো একটা বুদ্ধি। আমি এরকম বুদ্ধি ভাবতে পারলাম না কেন? পানির স্রোত দেখে যা মনে হচ্ছে, এটার উপর দিয়ে ভেসে গেলে আমরা খুব সহজেই জোনের বাইরে চলে যেতে পারবো। কিন্তু কোনো সৈনিক আমাদের দেখে ফেললে অবশ্যই আমাদের মেরে ফেলবে। অবশ্য আমি কোনো রকম ম্যাজিক ব্যবহার করতে পারি না, পারলে কোনো মিলিটারি আমাদের দেখলেও সমস্যা হতো না। পানিতে সাধারণ বায়ুর চাপ সৃষ্টি করতে পারলে এই বাঁশ দিয়ে বানানো পানিযাত্রা স্পিড 10 গুণ বেড়ে যাবে। বায়ুর চাপ? কোনো সমস্যা নেই। আরে আমাকে সাথে নাও, তোমার যেসব কাজে ম্যাজিকের প্রয়োজন আমি সাহায্য করব। আমি তাকিয়ে রইলাম ছেলেটার দিকে। আজ পর্যন্ত যে শুনেছে আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না, সকলেই হেসেছে আমার প্রতি, কিন্তু আজ প্রথম কেউ আমাকে সাহায্য করতে চাইলো। কি হলো? ও, আমি তো ভুলেই গেছি। আমার পরিচয় তো দেওয়া হলো না। আমার নাম হ্যারি, এবং আমি 708 থেকে এসেছি। আমার বাবা 708 নম্বর শহরের মিনিস্টার। সাধারণত 3 রাজ্যের অনেক ছোট ছোট শহর রয়েছে, এগুলোকে 1 নম্বর দেওয়া হয়েছে। যেহেতু ছোট শহরের সংখ্যা অনেক, তাই এদের নম্বরই এদের নাম হয়ে গেছে। অবশ্য আমাদের শহর 802 নম্বর। আবারও বেশ কিছু বড় শহরের রয়েছে ক্যাপিটাল শহর বাদে। এগুলোর জন্য আমার নির্দিষ্ট নাম রয়েছে। এগুলোতে রাজার রক্তের মানুষেরা পরিচালনা করে, মানে সে শহরগুলোর মিনিস্টার রাজার রক্তের কেউ হতে পারবে। সে যাই হোক, আমি হ্যারির সাথে কথা বলতে লাগলাম। হ্যারি প্রথম একজন যে কিনা আমার উপরে হাসলো না, তাই ওকে আমার বন্ধু বানাতে মন চাচ্ছে এখন। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়েছি, এখানে তেমন কোনো কিছুই করার সুযোগ নেই। যেহেতু হ্যারি আমাকে সাহায্য করবে, তাই আমাকে এখন দ্রুত মাথা চালাতে হবে। আমার নাম জ্যাক। ঠিক আছে জ্যাক, আজ থেকে আমরা দুইজন বন্ধু, আর আমি প্রমিস করছি আমরা দুইজন এখান থেকে জীবিত ফিরে বের হব। আমার হ্যারির কথা শুনে চোখ দিয়ে পানি আসতে চাইলো। এই প্রথম কেউ আমার সাথে বন্ধু হতে চাইলো বলে। তো কি করতে হবে আমাকে জ্যাক? আমাদের প্রথমে এই বাঁশগুলোকে কাটতে হবে। মোট 8টা টুকরো লাগবে আমাদের। এরপর সেগুলোকে পাশাপাশি রেখে বাঁধতে হবে। ওকে কাটার কাজটা একদম সহজ। হ্যারি ওর এয়ার ম্যাজিক ব্যবহার করলো, একটা স্পেল যেটার নাম হলো এয়ার ব্লেড। এটা দিয়ে যে কোনো জিনিস কাটা সম্ভব। এটার মাধ্যমে আমরা পুরো 8টা বাঁশের টুকরো করলো মাঝারি সাইজের। তারপর সেটাকে পাশাপাশি রেখে বাঁধার চেষ্টা করলাম। আমি সেই রকম কিছুই পারছি না, কিন্তু হ্যারি সব কাজ নিমিষে করে দিচ্ছে। আমি কিছু পারছি না, সেটার জন্য হ্যারিও রাগও করছে না, বরং হাসি মুখে আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় সেটা। আমার বাঁশগুলোকে বাঁধার পর
সেটাকে পানিতে নামালাম। প্রথমে দুজনে দেখে নিলাম আমাদের ভর নিতে পারে কিনা। এরপর আমরা দুজনেই সেটার উপরে উঠে বসলাম। স্রোতে আমাদের অনেক স্পিডে নিয়ে যাচ্ছে, কিন্তু এই স্পিড আমাদের এখান থেকে বের হওয়ার জন্য যথেষ্ট নয়। দুইজন সৈনিক আমাদেরকে দেখে ফেললো। তারপর তারা আমাদের উপরে আক্রমণ করতে লাগলো। একজনের হাতে ম্যাজিক্যাল ধনুক আর তীর, আরেকজনের হাতে একটা লাঠি। লাঠিওয়ালা লোকটা তার লাঠি দিয়ে আগুনের গোল গোল বল বানিয়ে আমাদের দিকে মারতে লাগলো, আর ধনুকওয়ালা লোকটা আগুনের তীর আমাদের দিকে মারতে লাগলো। অবশ্য আগুনের বলটা আমাদের স্পর্শ করতে পারেনি হ্যারির জন্য। হ্যারি ওর হাত পানিতে দিয়ে এবার প্রেসার সৃষ্টি করতে লাগলো, যার ফলে আমরা আরও স্পিডে যেতে লাগলাম। কিন্তু ধনুকওয়ালা লোকটার আঘাত থেকে আমরা রক্ষা পেলাম না। দুইটা তীর আমার দিকে আসতেছিল, কিন্তু আমার ধাক্কা দিয়ে বাঁশের উপরে ফেলে দিয়ে হ্যারি আমার সামনে চলে আসে। একটা তীর ঠিক আমার হাতের তালুসহ বাঁশের মধ্যে গেঁথে যায়, আর একটা হ্যারির বুকের মধ্যে। আমি হ্যারির দিকে খেয়াল করলাম না। আমার হাতের যন্ত্রণা এবং রক্ত দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম, জোরে চিল্লাতে লাগলাম। হ্যারি কোন রকম আমার হাতের কাছে এসে তালুতে গাঁথা তীরটা টেনে বের করলো, এরপর আমার উপরে পড়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি থেকে কি হয়ে গেল আমার লাইফে। এই প্রথম আমাকে কেউ বন্ধু বানালো, আর সেই বন্ধুই আমাকে বাঁচাতে গিয়ে নিজে মারা যাচ্ছে। আমি কিছুতে এটা মানতে পারছি না। কি করব কিছুই মাথায় আসছে না। বাসের স্পিড এত বেশি ছিল যে এটা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে থেকে উঠে একটা গাছের সাথে বাড়ি খেলো, আর আমরা দুজনে ছিঁড়ে গিয়ে পড়লাম দূরে। আমি একটা গাছের সাথে বাড়ি খেলাম, আর যার জন্য আমার ডান হাতটা ভেঙে গেল। ব্যথায় আমি কান্না করে দিলাম। অনেক যন্ত্রণা হচ্ছে, তারপর আমি চিল্লাতে পারছি না, ভয় পাচ্ছে অনেক। আমার পাশেই হ্যারির শরীর পড়ে আছে, এখনও মারা যায়নি, ওর শরীর কাঁপছে। আমি জানি আমাকে কিছু করতে হবে, না হলে ও মারা যাবে, কিন্তু কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমি প্রথমে আমার কাঁপা কাঁপা হাত দিয়ে ওর পিঠ থেকে তীরটা টেনে বের করে ফেললাম। এরপর ওকে চিৎ করে শুইয়ে দিলাম। আমি কোনো চিকিৎসা জানি না, তবে সবচেয়ে সাধারণ যে জিনিসটা সেটা হলো প্রথমে রক্ত বন্ধ করা। আর আমার ডান হাত আমি নাড়াতে পারছি না। একটা কাপড় আমার ব্যাগ থেকে নিয়ে আমি বাম হাত দিয়ে আস্তে আস্তে ওকে বেঁধে দিলাম। আমার ডান হাতের তালুর দিয়েও রক্ত বের হচ্ছে। কিছু না করলে রক্ত বের হয়ে আমি মারা যাব। ব্যথায় আমার শরীর নাড়াতে পারছি না। হঠাৎ আমার ব্যাগের দিকে নজর গেল। আম্মা কিছু বই দিয়েছিল, এগুলোকে পড়তে বলেছিল পরে কোনো এক সময়। যেহেতু আমি একটু পরে মারা যাব, তাই এখনই হয়তো ভালো সময়। 4টা বই মোট, অনেক মোটা বইয়ের আকার দেখে মনে হচ্ছে অনেক কিছু লেখা আছে এই বইগুলোতে। 4টা বইয়ের বিভিন্ন ধরনের রং রয়েছে, একটা লাল, একটা কালো, একটা সাদা, একটা হলুদ। আমি হলুদ এবং লাল এবং কালো বইটা খুলতে চেষ্টা করলাম, কিন্তু 3টার মধ্যে একটা শিকলের মতো কিছু দেখতে পেলাম। মনে হচ্ছে এই 3টা বই কেউ লক করে রেখেছে, কিন্তু শিকলগুলো খুলবো কি করে আমি বুঝতে পারছি না। সাদা বইটা খোলার চেষ্টা করলাম। প্রথম মোটা মলাট আমি উল্টালাম, আর সাথে সাথে ভেতর থেকে একটা উজ্জ্বল আলো বের হলো। মনে হচ্ছিল কিছু একটা বের হচ্ছিল, কিন্তু কোনো কিছু বের না হয়ে আমি সোজা বইয়ের মধ্যে চলে গেলাম। আমার হাত পা সব কিছু বইয়ের মধ্যে এক এক করে চলে যেতে লাগলো। ভেতরে প্রবেশ করার পর আমি খোলা একটা আকাশ দেখতে পেলাম, আর দূরে কেউ বসে থাকতে দেখলাম। যেহেতু আমার অবস্থা একদম গুরুতর, তাই আমি সাথে সাথেই পরে গেলাম মাটিতে, আর দূর থেকে একজন উড়ে আমার দিকে আসতে লাগলো। আমি একটা ছেলেকে দেখলাম যার পিঠে 12টা সাদা ডানা রয়েছে। সবই ঠিক আছে, শুধু তার চেহারাটা দেখতে পেলাম না। মুখের জায়গা এত উজ্জ্বল সাদা আলো ছিল যে চেহারা দেখতে পাচ্ছিলাম না। ছেলেটা আমাকে বলতে লাগলো, তাহলে তুমি আমাকে এই বদ্ধ কারাগার থেকে মুক্তি করতে এসেছো? আমি এখানে কত বছর ধরে বন্দি আছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমার সময় শেষ হয়ে এসেছে সেটা আমি বুঝতে পারছি। কে আপনি? আমি কে? হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি কে সেটা আমি নিজেই ভুলে গেছি। আমি যখন প্রথম চোখ খুলি তখন থেকেই আমি এখানে বন্ধ। আমার এখানে থাকা ছাড়া শুধু একটা জিনিসই মাথায় আছে, একদিন একজন আমাকে এই জায়গা থেকে মুক্ত করতে আসবে, আর সেদিন আমি তার একটা ইচ্ছা পূরণ করে এখান থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব। ও, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন অ্যাঞ্জেল, কিন্তু 2টা ডানার বেশি কোনো অ্যাঞ্জেল হয় আমি সেটা কোনো দিনও শুনিনি। আর আপনার তো মোট 12টা ডানা।
এটা ঠিক আমিও বলতে পারছি না। আমি আর সময় নষ্ট করতে চাই না। তোমার ইচ্ছেটা কি সেটা আমাকে জানাও। আমি আমার এই মুক্ত জীবন থেকে বিদায় নিতে চাই। ছেলেটা যেভাবে আমাকে একটা ইচ্ছার কথা বলেছে তাতে আমার পড়া একটা কাল্পনিক কাহিনীর কথা মনে পড়ে গেল। এক ব্যক্তি একটা সোনার লকেট পায় গুহার মধ্যে এবং সেটা ঘষা দেওয়ার পর ভিতর থেকে একটা অন্যরকম মনস্টার বের হয়। মনস্টারটা লোকটাকে 3টা ইচ্ছে বলতে বলে, যে 3টা সে পূরণ করে দিবে। এখন আমার সাথে মনে হচ্ছে এরকম হচ্ছে। আমি নড়তে পারছি না, আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না, শারীরিকভাবেও কিছু করতে পারি না। আমার জন্য আমার বানানো একমাত্র বন্ধু একটু পরে মারা যাবে। সব কিছুই হচ্ছে আমি দুর্বল বলে। আজ আমি শক্তিশালী হলে আমার অনেক বন্ধু থাকতো, আর আমি আজকে সিলেক্ট হতে পারতাম, 500 জনের মধ্যে থাকতাম। আপনি মজা করছেন কি না আমি জানি না। আমি এবং আমার এক বন্ধু কিছুক্ষণের জন্য, অর্থাৎ কিছুক্ষণের পরে মারা যাব। মিলিটারিরা আমাদের 1500 জনকে খুঁজে খুঁজে হত্যা করছে। আমি এভাবে মারা যেতে চাই না। আমি কোনো ম্যাজিক ব্যবহার করতে পারি না। শারীরিক দিক দিয়েও আমি একদম দুর্বল। আমি পাওয়ার চাই যাতে আমি সবাইকে রক্ষা করতে পারি। ঠিক আছে, এখন আজ থেকে আমার সমস্ত ক্ষমতা তোমার হয়ে যাবে। অবশ্য আমার ক্ষমতা পুরোপুরি শিখতে অনেক সময় লাগবে, কিন্তু একদম প্রয়োজনে এমনিতেই ব্যবহার করতে পারবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই জেলখানা থেকে মুক্ত করার জন্য। আমি আশা করি আমার পাওয়ারগুলো ভালো কাজে ব্যবহার করবে। ছেলেটা হঠাৎ উধাও হতে লাগলো। ওর শরীর আলোতে পরিণত হয়ে গেল এবং সেই আলোগুলো আমার শরীরের ভিতরে চলে আসতে লাগলো। হঠাৎ আমার শরীর অনেক হালকা মনে হচ্ছিল। আমি আমার ডান হাতের তালুর ক্ষতের দিকে তাকালাম। সেটা এমনি এমনি ঠিক হতে শুরু করলো। আমি ডান হাতটা নাড়াতে চেষ্টা করলাম। হাতটা নাড়াতে কোনো সমস্যাই হচ্ছে না, মাথায় তেমন কিছুই কাজ করছে না। কি হচ্ছে? কিন্তু হঠাৎ নিজেকে অনেক শক্তিশালী মনে হলো। মনে হচ্ছে আমি নিজেও এখন ম্যাজিক ব্যবহার করতে পারবো। হয়তো ছেলেটার মতো আমারও ডানা হবে, আমিও আকাশ দিয়ে উঠতে পারবো। সে যাই হোক, আস্তে আস্তে আমি বইয়ের ভিতর থেকে বের হতে লাগলাম। আমার পুরো শরীর সুস্থ হয়ে গেছে, কিন্তু হ্যারি অনেক গুরুতর আহত। আমার হাতে সাদা বইটা আস্তে আস্তে উধাও হয়ে গেল। আমি ব্যাগে বাকি 3টা বই রেখে দিলাম, পরে এটা নিয়ে রিসার্চ করা যাবে। আপাতত আমাকে হ্যারিকে নিয়ে এখান থেকে বের হতে হবে। এখানে বেশিক্ষণ থাকলে হয়তো ও বাঁচবে না। এমনিতেও হ্যারি বেহুশ হয়ে পড়ে আছে নিচে। আমি ব্যাগটা কাঁধে নিলাম। এবার হ্যারির হাতে আমার হাত দিলাম ওকে কাঁধে নেওয়ার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু অ্যাঞ্জেল ছেলেটার কথা তাহলে সত্যি। আমি এখন শক্তিশালী হয়ে গেছি। আমি হ্যারিকে আমার কাঁধে তুলে নিলাম। আমার মনেই হচ্ছে না আমি কাউকে আমার কাঁধে নিয়েছি, বরং নিজের শরীর আরও হালকা মনে হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমার শরীরের স্পর্শে আসার সাথে সাথেই হ্যারির শরীরের ক্ষত ঠিক হচ্ছে আস্তে আস্তে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো আমার শরীরের স্পর্শে আসার সাথে সাথে হ্যারির শরীরের ক্ষত ঠিক হচ্ছে আস্তে আস্তে। হঠাৎ আমার শরীরে এত শক্তি দেখে আমি অবাক হলাম। আমি সব কিছুতেই দুর্বল ছিলাম, তাই হঠাৎ করে শক্তিশালী হয়ে ওঠা আমার মাথা নিতে পারছে না। আমি হ্যারিকে আমার কাঁধে করে রাখলাম। ওর পুরো শরীর ঠিক হয়ে গেলেও ও এখনও বেহুশ হয়ে আছে। হয়তো কিছুক্ষণ রেস্ট দরকার ওর এখন। আমাকে এই সুযোগে ওকে নিয়ে এখান থেকে পালাতে হবে। আমি এখনও শিওর না আমি পুরোপুরি শক্তিশালী হয়েছি কিনা, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি, আমার শরীর আগের তুলনায় অনেক শক্তিশালী হয়েছে এবং আমার একটা নতুন ক্ষমতাও হয়েছে। সেটা হলো আমার যে কোনো ক্ষত একা একাই ঠিক হয়ে যাবে এবং আমার সংস্পর্শে যারা আসবে তাদের ক্ষত একা একাই ঠিক হতে শুরু করবে। কিন্তু আমি এখনও শিওর না আমি কোনো ম্যাজিক ব্যবহার করতে পারবো। আমি ম্যাজিক নিয়ে অনেক বই পড়েছি, কিভাবে ম্যাজিক ব্যবহার করতে হয় সেটাও পড়েছি, কিভাবে ম্যাজিক ব্যবহার করতে হয় সেটাও আমি জানি। কিন্তু নতুন ক্ষমতা পাওয়ার পরও মনে হয় না আমি ম্যাজিক ব্যবহার করতে পারবো। আমি ম্যাজিক ব্যবহার করার জন্য হাত বাড়ালাম। একদম ছোটোখাটো একটা স্পেল ব্যবহার করতে চাইলাম, যেটা যে কেউ পারে। ছোট একটা বল বানাতে চাইলাম, এতে করে আমি এটাও দেখতে পারবো আমার ম্যাজিক কোন অ্যাট্রিবিউটের। কিন্তু যেটা আশা করেছিলাম সেটাই হলো, 6 অ্যাট্রিবিউটের একটারও বল হলো না।
এটা সবচেয়ে সাধারণ স্পেল যেটা দিয়ে অ্যাট্রিবিউট চেক করা হয়। এই স্পেলের মাধ্যমে বোঝা যায় কার কি অ্যাট্রিবিউট। যদি কারো ফায়ার অ্যাট্রিবিউট হয় তাহলে তার হাতে অনেকগুলো বল তৈরি হবে। এভাবে ওয়াটার, এয়ার, আর্থ, লাইট, ডার্ক এর অ্যাট্রিবিউট হলে যথাক্রমে পানি, বায়ু, মাটি, আলো এবং অন্ধকারের বল তৈরি হবে হাতে। কিন্তু তার কিছুই আমার হাতে তৈরি হচ্ছে না। তার মানে অ্যাঞ্জেল ছেলেটা শুধু আমাকে শারীরিক ক্ষমতা দিয়েছে। আবার ব্যাপারটা অন্যরকমও হতে পারে, যেহেতু আমি কোনো ম্যাজিক ব্যবহার করতে পারি না, তাই ছেলেটার দেওয়া ম্যাজিকও আমি ব্যবহার করতে পারবো না। যাই হোক, আমি লোভী হলে চলবে না। আমার কাছে এখন যা আছে তাতেই আমার জীবন চলবে ভালোভাবে। তখন কেউ আমাকে দুর্বল ভাবতে পারবে না। তবে আমি ছেলেটা শেষের একটা কথা শুনেছি। সে বলেছিল তার ম্যাজিক পুরোপুরিভাবে শিখতে আমার অনেক সময় লাগবে এবং বিশেষ মুহূর্তেই আমি আপাতত সেগুলোকে ব্যবহার করতে পারবো। এর মানে হচ্ছে ম্যাজিক আপনা আপনি সময় বুঝে কাজ করবে, তখন আমাকে কিছুই করতে হবে না। এইসব বিষয়ে মাথা ঘামিয়ে আমার কোনো লাভ নেই। আমাকে এই জোন থেকে বের হতে হবে। আমি জানি না এখানে আর কতক্ষণ নিরাপদ আছি আমরা, কিন্তু আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সৈন্য এখানেও চলে আসবে। আমি হ্যারিকে কাঁধে নিয়ে দৌড়াতে লাগলাম। আমার তেমন কিছু মনে হচ্ছে না, যদিও দৌড়াতে সমস্যা হচ্ছে। তারপরও আগে আমি কিছুক্ষণ হাঁটলে হাঁপিয়ে যেতাম, কিন্তু এবার তার থেকে অনেক 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 শক্তিশালী তো হয়েছি আমি। আমার শরীরের শক্তি দেখে মনে হচ্ছে আমি একজন বিস্টম্যানের মতো শারীরিক ক্ষমতা অর্জন করেছি। যদিও আমার বডি তাদের মতো বৃদ্ধি পায়নি, কিন্তু আমি নিশ্চিত তাদের মধ্যে যেসব শক্তি আছে সেসব আমার মধ্যেও আছে এখন। যদি কিছু অসাধারণ ম্যাজিক আমি ব্যবহার করতে পারতাম। এখন আমি এই দুনিয়ার সকল সাধারণকে শক্তিশালী ম্যাজিকগুলো সম্পর্কে জ্ঞান লাভ করেছি শুধু বই পড়ে। আমাদের বাসার যে লাইব্রেরি ছিল ওটার যে বইগুলো আমাকে পড়তে হয়েছে সেগুলো এই দুনিয়ার ইতিহাস এবং সকল স্পেল নিয়েই। কম করে হলেও আমার 5000 স্পেল মুখস্থ করা আছে। যদিও অ্যাট্রিবিউট অনুযায়ী ম্যাজিকগুলো কাজ করে, যেমন ফায়ার অ্যাট্রিবিউটের কেউ আগুন বাদে অন্য কোনো অ্যাট্রিবিউটের স্পেল ব্যবহার করতে পারবে না। আবার তার মধ্যে দিয়ে রয়েছে সাধারণ স্পেল যেগুলো ব্যবহার করতে কোনো অ্যাট্রিবিউটের প্রয়োজন হয় না, উদাহরণস্বরূপ টেলিপোর্টেশন স্পেল। তবে এতগুলো ব্যবহার করার জন্য ম্যাজিক পাওয়ারটা বেশি হওয়া প্রয়োজন হয়। আমাদের এই দুনিয়াতে যত স্পেল আছে তাদের মধ্যে আমার মাত্র 2% মুখস্থ হয়েছে। আমার ইচ্ছা আমি পুরো 100%ই মুখস্থ করব। আমার অ্যাট্রিবিউট কি আমি সেটা জানি না, এমনকি আমি ম্যাজিকও ব্যবহার করতে পারি না। কিন্তু আমার স্বপ্ন সেদিন লাইব্রেরিতে প্রবেশ করার পর থেকেই ছিল যে সমস্ত স্পেলের জ্ঞান আমি আমার এই মাথার মধ্যে রাখবো। আর এখন এই অ্যাঞ্জেল ছেলেটার দেওয়া নতুন ক্ষমতা দিয়ে আমি সেই স্বপ্ন সহজে পূরণ করতে পারবো। আমি চাই না এর আগে কেউ আমার জীবনটা শেষ করে ফেলুক। আমি দৌড়াতেছিলাম হ্যারিকে নিয়ে। হ্যারি এখনও অজ্ঞান হয়ে আছে। হঠাৎ আমাকে চারপাশ থেকে মোট 15 জন সেনা ঘিরে ধরলো। আমার দৌড়ানোর সকল রাস্তা তারা আটকে দিল। আমি জানি না কি করব আমি এখান থেকে। এরা মিলিটারি সৈনিক, এদের ক্ষমতা সত্যি মারাত্মক হয়। আর আমি মাত্র 10 বছরের একজন ছোট বাচ্চা। আমার বয়সে এখনও হয়নি লড়াই করার জন্য। তার উপরে আমি ম্যাজিক ব্যবহার করতে পারি না। নতুন শারীরিক ক্ষমতাও আমার কাজে দিবে না এখন, কারণ সেটা লড়াইয়ের জন্য অনেক দুর্বল। আমি জানি আমার বয়স বাড়ার সাথে সাথে এবং কঠোর ট্রেনিংয়ের ফলে আমার শারীরিক ক্ষমতায় একটা মারাত্মক অস্ত্র হয়ে যাবে, কিন্তু এখন শারীরিক ক্ষমতা শুধু জীবন নিয়ে পালানোর কাজেই দিবে। আর আমাকে 15 জন ঘিরে ধরেছে। একজনের সাথে লড়তে গেলে আমি মারা যাব। আর এখানে তো 15 জন, 2-3 জন থাকলে পালিয়ে যাওয়া যেত, কিন্তু 15 জনের কাছ থেকে পালিয়ে যাওয়া অসম্ভব। আমাকে দেখে একজন কথা বলতে লাগলো। এত দূর পর্যন্ত তো তোমরা দুজন অন্তত পেরেছ, কিন্তু এরপর আর কোথাও যেতে পারবে না। বাচ্চা হিসেবে দুজনকে মানতে হবে, আলাদা কিছু আছে তোমাদের মধ্যে, কিন্তু এর প্রশংসা করার সময় নেই। আর মরতে হবে তোমাদের দুজনকে এখন। আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। সকলে একসাথে আমার দিকে ফায়ারবল ছুঁড়ে মারলো। 15টা আগুনের ফুটবল আমার দিকে আসছে। আমি কি করব বুঝতে পারছি না। একটা বল আমার শরীর স্পর্শ করলে আমার শরীরের চিহ্ন পর্যন্ত থাকবে না। আগুনের বলগুলো আমার শরীর স্পর্শ করবে তার আগে আমার পিঠ থেকে মোট 15টা সাদা হাত বের হয়ে গেল।
হাতগুলো অনেকটা অদৃশ্য হওয়ায় মনে হয় না কেউ তাদেরকে দেখতে পেয়েছে। হাতগুলো দেখে সেই ছেলেটার ডানার কথা মনে পড়ে গেল। যেহেতু আমার পিঠ থেকে হাতগুলো বের হয়েছে, তাই আশ্চর্যের ব্যাপারই এটা। ডানা না বের হয়ে হাত বের হবে এটা আশা করিনি আমি কখনো। 15টা হাত 15টা আগুনের বলকে ধরে ফেললো এবং সেগুলোকে আবার তাদের দিকেই মারতে লাগলো, যারা সেগুলো আমার দিকে ছুটেছে। তারা যে স্পিডে মেরেছে তার থেকে 10 গুণ বেশি স্পিডে ফায়ার বলগুলো তাদের দিকে গেল। বেশি স্পিড হওয়ায় তারা সেগুলো থেকে সরতে পারলো না। 15 জনই তাদের ফায়ার বলের আঘাতে আক্রান্ত হলো। তারা বয়সে অনেক বড় এবং শক্তিশালী, তাই মারা যায়নি, গুরুতর আক্রান্ত হয়েছে। এটা দেখতে পাচ্ছি। আমি যেহেতু ম্যাজিক আগে থেকে দেখতে পারতাম, তাই আমার সামনে কে কত শক্তিশালী ম্যাজিক ব্যবহার করছে এটা তার স্পেল দেখে আমি বলতে পারতাম। 15 জনের সোরা ফায়ারবলটা যখন আমার পিঠের 15টা হাত তাদের দিকে সরে মারলো, তখন সেটা তাদের সোরার থেকে দ্বিগুণ হয়ে যায়। আমি এরকম কোনো স্পেল সম্পর্কে শুনিনি। আমি আরও উত্তেজিত হয়ে পড়লাম নতুন নতুন স্পেল সম্পর্কে জানার জন্য। জানি না আরও কত অজানা স্পেল রয়েছে, কিন্তু এটার কাজ দেখে বুঝতে পারলাম এটা আমার আত্মরক্ষার সাথে আক্রমণের কাজে দুটোই একসাথে করবে। আমি আর সময় নষ্ট করলাম না। হ্যারিকে পিঠে করে নিয়ে আমি সোজা আবার নদীর পাশে চলে আসলাম। এভাবে দৌড়াইয়ে আমি এখান থেকে যেতে পারবো না, সেটা বুঝতে পারলাম। আমি শিওর না পরের বার আমার পিঠের হাতগুলো আমাকে আবার সাহায্য করতে বের হবে কিনা, কিন্তু আমি কিছু কলা গাছ দেখতে পেয়েছি যেগুলোকে একটু শারীরিক ক্ষমতা কাজে লাগিয়ে কাটা সম্ভব। তবে এই গাছ কাটা তেমন সহজ নয়। ধারালো কোনো তলোয়ার থাকলে এটা এক কোপে কাটা যায়, কিন্তু ধারালো কিছুই নাই আমার, তাই আমাকে আমার হাতের সাহায্য নিতে হবে। আমি সঠিক বুঝতে পারছি না আমার হাত এটা কাটার জন্য যথেষ্ট নাকি, কিন্তু আমি কিছু বিস্টম্যানকে দেখেছি এই গাছ হাতের সাহায্যে কাটতে, তাই আমাকেও চেষ্টা করতে হবে। আমি আমার আঙ্গুলগুলো সমান করে রেখে হাত দিয়ে জোরে নিচে আঘাত করলাম, সাথে সাথে গাছটা কেটে গেল। আমি জানি এটার একটাই আমাদের দুজনের ভর নিতে পারবে। তারপরও যেহেতু হ্যারি বেহুশ হয়ে আছে, তাই আমাকে আরও দুটো নিতে হবে। আমি দুটো গাছকে একসাথে আমার ব্যাগে থাকা দড়ি দিয়ে বেঁধে নিলাম। এবার হ্যারিকে আমার সামনে বসে আমি ওর পিছনে বসে দুজনে পানিতে নেমে পড়লাম। পানির স্রোতে আমরা যেতে লাগলাম। যেহেতু সেই সৈনিকের মুখে শুনেছি তারা এত দূর আমাদের আশা করেননি, তাই আমার মনে হচ্ছে এর থেকে দূরে তারা কেউই আসবে না। আর এটাই আমাদের সবচেয়ে সুবর্ণ সুযোগ হবে এই জায়গা থেকে বের হওয়ার জন্য। আমরা স্রোতে ভাসতে ভাসতে অনেকক্ষণ পর বিশাল একটা নদীর তীরে এসে পড়লাম। এই নদীর স্রোতে অনেক প্রচণ্ড, হয়তো এটা বড় কোনো সাগরের দিকে যাচ্ছে। আমাদেরকে এর থেকে বেশি দূর যাওয়া ঠিক হবে না, তাই আমি আমার হাত এবং পা ব্যবহার করে কিনারায় আসার চেষ্টা করলাম। এমনিতেই এই স্রোতের বিরুদ্ধে আমি কখনোই কিনারায় যেতে পারতাম না, কিন্তু এখন আমার শারীরিক ক্ষমতা অনেক বৃদ্ধি পাওয়ার কোনো সমস্যা হলো না। কিনারায় পৌঁছানোর পরই আমি হ্যারিকে নামিয়ে শুয়ে দিলাম। আমিও ব্যাগটা পাশে রেখে শুয়ে পড়লাম। শরীরটা অনেক ক্লান্ত হচ্ছে, অনেক ভারী হয়ে যাচ্ছে আমার শরীর, চোখও বন্ধ হয়ে আসছে। আমি সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। জানি না কখন ঘুম থেকে উঠেছি, কিন্তু ঘুম থেকে ওঠার পর নিজেকে একটা রুমের মধ্যে আবিষ্কার করলাম। নতুন একটা রুম হলেও রুম দেখে আমি বুঝতে পারলাম এটা একটা মিলিটারি কোয়ার্টার রুম, তবে এটা আগেরটার থেকে উন্নত, যেটায় আমি 5 বছর থেকেছি। আমি ওঠার সাথে সাথে দেখতে পেলাম আমার বিছানার পাশেই এক লোক, মাথায় একটা কালো টুপি এবং গায়ে একটা কালো কোট পরা, চেয়ারের উপরে পা তুলে বসে চা পান করছে। তাহলে উঠে গেছো? কে আপনি? আর আমি কোথায় এখন? আর হ্যারি কোথায়? ওয়েট ইয়াং ম্যান, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি তোমাদের মিলিটারি স্কুলের প্রিন্সিপাল। আমার নাম এলেক্স, আর তুমি এখন আছো আমাদের স্কুলের হার্ড কোয়ার্টারে। এতদিন তোমরা ছিলে ট্রেনিং জোনে, কিন্তু আজ থেকে তুমি হার্ড কোয়ার্টারে থাকবে। আর তোমার বন্ধু হ্যারি ঠিক আছে, রেগুলার ট্রেনিংয়ের জন্য বাইরে গিয়েছে। তুমিও আজ থেকে জয়েন করতে পারবে। আমি অবাক হলাম। ওর বয়স 17 কিংবা 18 হবে। এতক্ষণ ওর মুখ ঢাকা ছিল বলে আমি ভালো করে দেখতে পারিনি, কিন্তু এখন বুঝলাম এত কম বয়সে মিলিটারি স্কুলের প্রিন্সিপাল হবে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। হয়তো অনেক শক্তিশালী হবে, তাই এই পদে আসে সে। যাই হোক, আমি প্রশ্ন করতে লাগলাম,
আমাদের এখানে এনেছেন কেন? আমরা তো ফেল করেছি, সবাইকে মেরে আমাদের এখানে রাখার কোনো মানেই হয় না। ভুল বুঝতেছ আমাদের। আমরা কাউকে মারতে চাইনি। আমরা চেয়েছিলাম 1500 জনের মধ্য থেকেও কিছু ট্যালেন্টেড ছেলে মেয়ে সিলেক্ট করতে, যাদের জায়গা বাকি 500 জনের থেকে আলাদা এবং ভিন্ন হবে। মানে বুঝলাম না। মানে আমাদের জেনারেল স্যারের আদেশ ছিল তাকে 500 জন সেনা সিলেক্ট করে দিতে হবে, যারা মৃত্যুকেও ভয় পায় না। আর সেটা করার জন্য আমাকে কিছু সিরিয়াস করার দরকার ছিল, আর আমি সেটাই করেছি। তাই বলে আপনারা আমাদের সবাইকে মেরে ফেলতে চাইবেন? অবশ্য জেনারেলের আদেশে সেটাই ছিল, কিন্তু পরে সোজা তৃতীয় প্রিন্সেসের কাছ থেকে অর্ডার আসে যে কোনো ছেলে মেয়েকে না হত্যা করতেই। তারপরেও ব্যাপারটা সিরিয়াস করার জন্য আমাদের সেনা সকল ছেলে মেয়েদের পায়ে আক্রমণ করে, যাতে বেশি ক্ষত না হয়, আর আক্রমণ করার পর তাদের বেহুশ করে তাদের ক্ষত ঠিক করে দিই। কিন্তু 15 জনের মধ্য থেকেও আমরা তেমন কাউকে পাইনি। তবে 3 জন পাওয়া গেছে যারা একসাথে আমাদের 2 জন সেনাকে অজ্ঞান করে দিয়েছে, কিন্তু তারা জোনের বাইরে বের হতে পারেনি। তবে আরও 2 জন পাওয়া গেছে যারা একসাথে 15 জন সেনাকে বেহুশ করে দিয়েছে এবং একই সাথে জোনের বাইরে বেরিয়ে গেছে। জিনিসটা শোনার পর আমি অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম প্রথমে। ও, পরে তদন্ত করে যখন জানতে পারলাম একজন ছেলে যে শারীরিকভাবে 5টা বছর একদম দুর্বল ছিল, কোনো ম্যাজিক ছোট থেকে ব্যবহার করতে পারেনি, সে হঠাৎ করে 15 জন সেনাকে একসাথে বেহুশ করে দিবি, এরকম জিনিস কোথাও দেখা যায় না। আমি প্রিন্সিপালের কথা শুনে চমকে গেলাম। আমার মনে হচ্ছে প্রিন্সিপাল বুঝতে পেরেছে আমি কিছু থেকে আমার ক্ষমতা পেয়েছি। হঠাৎ করে এত শক্তিশালী হয়ে যাওয়া মানে হচ্ছে হয়তো তোমার ক্ষমতাগুলো আগে থেকেই লক করা ছিল, কিংবা তুমি নাটক করছিলে দুর্বল হওয়ার। দুইটা যেটাই হোক, এখন আমার কোনো কিছুই যায় আসে না। জেনারেল অনেক যত্ন করে তোমাদের 5 জনকে ট্রেনিং করতে বলেছে। রাজ্যের সবচেয়ে বড় অস্ত্র বানাবে তোমাদের। তাই আমি বলবো আগের সব কাহিনী ভুলে যাও এখন থেকে। প্রিন্সিপাল আমার কপালে হাত দিয়ে একটা স্পেল পড়লো। আমি বুঝতে পারলাম না কিসের স্পেল, কিন্তু স্পেলটা আমার সমস্ত মেমরি মুছে দিল। আমার অতীতের সমস্ত কিছু আমি ভুলে গেলাম। আমার মনে থাকার মধ্যে শুধু আমার আম্মা এবং এই 2 বোনের চেহারায় মনে আছে, আর আমার পড়া সকল বইয়ের তথ্য। এছাড়া আমার কিছুই মনে পড়ছে না। কালকে কিংবা তার আগে আমি কি করেছি সব ভুলে গেছি। বড় আশ্চর্যের ব্যাপার স্যার, আমি কিছুই মনে করতে পারছি না। তুমি 2 দিন আগে মাথায় অনেক গুরুতর আঘাত পেয়েছিলে, যার জন্য তোমার কিছু কিছু স্মৃতি নষ্ট হয়ে গেছে। ও, কিন্তু আমি এখানে কি করছি সেটাও মনে করতে পারছি না। তুমি এখানে শক্তিশালী হতে এসেছো, ব্ল্যাক আর্মিতে জয়েন হওয়ার জন্য এসেছো। ব্ল্যাক আর্মি? হ্যাঁ, এটা রাজ্যের সবচেয়ে শক্তিশালী সেনা হবে। আর ছোট থেকেই তোমার ইচ্ছা ছিল একজন মিলিটারি সৈনিক হওয়ার, আর এখন তোমার স্বপ্ন পূরণ হচ্ছে। সাধারণ মিলিটারি সৈনিক নয়, বরং তার থেকেও শক্তিশালী পদে থাকবে তুমি। আমি প্রিন্সিপালের কথা শুনে বুঝতে পারছি না। সব ভুললেও আমার পরিচিত কিংবা জানা ব্যক্তির চেহারা কিংবা নাম আমি ভুলিনি, শুধু আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি ভুলে গেছি। যাই হোক, ভুললেও আমি বুঝতে পারছি আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমি মিলিটারি সৈনিক থেকে শক্তিশালী পদে আমি যোগ দিতে পারবো। মনে পড়ছে না এটা আমার স্বপ্ন ছিল কি না, তবে মনে হচ্ছে এটাই ছিল। যে করেই হোক আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। তো জ্যাক, তোমার শরীর কি পুরোপুরি সুস্থ হয়েছে? আমি শুনেছিলাম তুমি অনেক গুরুতর আহত হয়েছিলে। আমি ঠিক আছি প্রিন্সিপাল স্যার, তবে জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। আমাকে অ্যালেক্স স্যার বলতে পারো এখন থেকে, যেহেতু আমি তোমাদের 5 জনকে এখন থেকে ট্রেনিং করব। ওকে, ঠিক আছে অ্যালেক্স স্যার। ওকে, তাহলে উঠে পড়ো। আমরা ফিল্ড ট্রিপে যাচ্ছি এখন। ফিল্ড ট্রিপ? হ্যাঁ, এটা অনেকটা আসল কাজ করার মতো। ফিল্ড ট্রিপের মধ্যে দিয়ে নিজেদের কাজ সম্পর্কে খুব সহজে জানতে পারবে এবং অনেক অভিজ্ঞতাও অর্জন করতে পারবে। ও স্যার, কোথায় যাচ্ছে ট্রিপে? তোমরা 5 জন খুবই গিফটেড, তাই যেখানেই নিয়ে যাব আমি শিওর তোমরা সেটা ঠিকই হ্যান্ডেল করতে পারবে। আমি
আমাদের যাওয়ার ব্যবস্থা করছি, আর তুমি গিয়ে তোমার বাকি টিম মেম্বারদের সাথে সাক্ষাৎ করো গিয়ে। ওকে স্যার। আমি স্যালুট দিলাম এবং তারপর বের হয়ে গেলাম রুম থেকে। আমার সামনেই অ্যালেক্স স্যার টেলিপোর্ট হয়ে গেল। টেলিপোর্ট ম্যাজিকটা অনেক কাজের, বিশেষ করে যারা সময় বাঁচাতে চায় তাদের জন্য এটা আদর্শ একটা স্পেলটা শিখতে পারলে আমার অনেক কাজে দেবে। একটা জিনিস আমার মাথায় আসছে না, শুধু আমি আমার আগের দিনগুলো কিছুই মনে করতে পারতেছি না। আমি হেঁটে হেঁটে বের হচ্ছি এবং মনে করার চেষ্টা করতে লাগলাম। শত চেষ্টা করে শুধু এইটুকু মনে পড়লো যে আমার ব্যাগে 3টা বই ছিল, আর কিছুই মনে করতে পারছি না। আমি কীরকম ছিলাম এটাও মনে করতে পারছি না। কিন্তু অ্যালেক্সারের কথা শুনে বুঝতে পারলাম আমি আমার সমস্ত ক্ষমতাগুলোকে গোপন রাখতেই পছন্দ করেছি। এতদিন নিজের ক্ষমতাগুলো গোপন রাখতে চেয়েছি, জানি না কিন্তু আমার এরকম মনে হচ্ছে কেন যে আমার কোনো ক্ষমতাই ছিল না, কিন্তু হঠাৎ কারো কাছে থেকে ক্ষমতা পাওয়ায় আমার মেমোরি মুছে গেছে আগের। সে যাই হোক, আমার সমস্ত স্মৃতি মুছে যায়নি, এজন্য আমি খুশি আছি। আমার এ পর্যন্ত পড়া সকল বইগুলোর জ্ঞান আমার মাথায় আছে, তবে আর তাছাড়া আমার পরিচিত জানা ব্যক্তিদেরও আমি ভুলিনি, শুধু ভুলে গেছি আমার সাথে এ পর্যন্ত যা হয়েছে। আমি ভাবতে ভাবতে মাঠের মধ্যে চলে এসেছি। আমি যে রুমে ছিলাম সেটার ভিতর থেকে বের হয়েই মাঠ পরিষ্কারভাবে দেখতে পেলাম 4 জন দাঁড়িয়ে আছে আমার বয়সেরই। তাদের মধ্যে শুধু আমি হ্যারিকে চিনি, তাছাড়া আর কাউকে চিনি না আমি। বাকি 3 জনও মনে হচ্ছে অন্য ইউনিটের হবে, না হলে আমার ইউনিটের হলে আমি একবার হলেও চেহারা দেখতাম। যাই হোক, হ্যারি কথা শুরু করে দিল। প্রথমে আমার কাছে এসে আমার পিঠে একটা থাপ্পড় মেরে নিল। জ্যাক, আমি প্রথমেই জানতাম তুমি সেদিন মিথ্যে বলেছিলে আমাকে। কি বলেছিলাম? আসলে আমি কিছু মনে করতে পারছি না। তার মানে আমাকে ভুলেই গেছো? আমরা সেদিন বন্ধু হলাম। না, তোমাকে মনে আছে, কিন্তু তাছাড়া আমি বাকি সব কিছু ভুলে গেছি। ওয়াও, অনেক ইন্টারেস্টিং তো। তাহলে আমি বুঝতে পেরেছি তোমার ম্যাজিক ক্ষমতা এত শক্তিশালী যে সেটা ব্যবহার করলে তুমি তোমার সাথে ঘটে যাওয়া সব কিছু ভুলে যাও। আর এটার ফলে তুমি ধারণা করো তুমি ম্যাজিক ব্যবহার করতে পারো না, কিন্তু জরুরি সময়ে যেটা ব্যবহার করতে পারো। জানো, এরকম প্রথমবার দেখলাম আমি। হ্যারি অনেক উত্তেজিত হয়ে বলল, আমি জানি না, তবে হ্যারির কথাও ঠিক হতে পারে। হয়তো আমার ম্যাজিক আমার ব্রেনের ক্ষতি করে। এখন থেকে আমার সাথে যা হবে তার সব কিছু আমার লিখে রাখতে হবে, এতে করে আমি কখনো ম্যাজিক ব্যবহার করে সব ভুলে গেলেও লেখার তথ্য আমি ভুলবো না কখনো, হয়তো কাজে দেবে। যাই হোক, এখানে হ্যারি বাদে বাকি 3 জন মেয়ে, 3 জন এক এক করে পরিচয় দিচ্ছে। আমার নাম এলিয়া, আমি একজন ভ্যাম্পায়ার। আমার নাম লুসি, আর ও আমার যমজ বোন লুসানা, আর আমরা দুজন ফেরি। আমি জ্যাকসন, কিন্তু আমাকে জ্যাক বলতে পারো তোমরা, আর আমি একজন মানুষ। আমি হ্যারি, একজন ডেভিল। ওয়াও, একজন ডেভিল! এটা সচরাচর দেখা যায় না। আমি তোমাকে দেখে এতক্ষণ মনে করেছিলাম তুমিও আমার মতো মানুষ হবে। আমি সাধারণত লুসি এবং লুসানার ডানা দুটো দেখেছি। ফেরিদের ডানা দুটো অ্যাঞ্জেলদের ডানা থেকেও অনেক সুন্দর হয়। আমি একটা কাল্পনিক বইতে পড়েছি, একটা সময় ছিল যখন 11টা দুনিয়া ছিল, আর সেই 11টা দুনিয়ার মধ্যে ফেরিল্যান্ড নামের একটা দুনিয়া ছিল যারা মানুষদের অনেক পছন্দ করত। তারা রাতের সময় মানুষদের দুনিয়ায় এসে মানুষদের ভালো স্বপ্ন দেখাতো। অবশ্য এই পুরো কাহিনীটা কাল্পনিক ছিল, কিন্তু বইটাতে একটুও লেখা ছিল। যে লেখক ছিল সে এইটুকু লেখেই মারা গিয়েছিল, কিন্তু আমার এই কাল্পনিক কাহিনীর পুরোটা জানার ইচ্ছা অনেক। ফেরিদের ডানা দেখতে অনেকটা প্রজাপতিদের মতোই হয়, একদম স্বচ্ছ হয় ওদের ডানা দুটো, আর অনেক রঙেরও হয় সেগুলো। আমি যে কাল্পনিক গল্প পড়েছিলাম সেখানে ফেরিদের আকার অনেক ছোট হয়, কিন্তু তারা যদি কোনো মানুষের ভালোবাসা পেয়ে যায় তাহলে তারা মানুষের আকার ধারণ করত। যেহেতু আমাদের দুনিয়ায় এরকম হয় না, তাই বলা যায় সেই কাহিনীগুলো একদম কাল্পনিক ছিল। কাল্পনিক থাকার পরও আমি কাহিনীগুলোর উপরে অনেক টান লক্ষ্য করতে পারি আমি। যাই হোক, আমরা গল্প করছিলাম, এমন সময় অ্যালেক্সার চলে আসলো আমাদের কাছে। তার সাথে আরেকটা ছেলে রয়েছে, বয়সের দিক দিয়ে আমাদের সময় হবে, কিন্তু একজন অফিসারের ইউনিফর্ম পরে আছে। সে সৈনিকেরা সবুজ সবুজ এক ধরনের ইউনিফর্ম পরে আর অফিসাররা সাদা ইউনিফর্ম পরে। আমরা এখনও ট্রেনিংয়ে
5 বছর আমাদেরকে হলুদ ইউনিফর্মে পড়তে হয়েছিল, কিন্তু অ্যালেক্স স্যারের সাথে যে ছেলে অফিসার আছে তার হাতে কয়েকটা কালো ইউনিফর্ম দেখতে পেলাম। তোমাদের 5 জনের টিমের নাম হবে ব্ল্যাক আর্মি। শুরুটা তোমাদের 5 জনকে দিয়েই হবে। এরপর তোমরা নিজেরাই তোমাদের ইচ্ছামতো লোক রিক্রুট করতে পারবে। যেহেতু তোমাদের টিমের নাম হবে ব্ল্যাক আর্মি, তাই তোমাদের জন্য আমি কালো ইউনিফর্ম সিলেক্ট করেছি। ইয়েস স্যার। এই হলো অফিসার কোহিল। তোমাদের ট্রেনিং করতে অফিসার কোহিলও সাহায্য করবেন। স্যার, একটা প্রশ্ন। হ্যাঁ হ্যারি। অফিসার কাহিল স্যার এত কম বয়সে অফিসার হলো কিভাবে? যেহেতু তোমরা জানো, তোমার ওই প্রথম যাদেরকে মিলিটারি স্কুলে ভর্তি করিয়ে বিভিন্ন পদে চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু তার আগে এরকম ছিল না। একজনের ক্ষমতা এবং তার পরিবারের ক্ষমতা হিসাবে একজন লোককে পদ দেওয়া হতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তো স্যার কাহিল অনেক গুরুত্বপূর্ণ একজন লোক। আমরা সবাই কোহিল স্যারের সাথে থেকে জামা নিলাম, তারপর নিজেদের রুমে দিকে গেলাম। লুসানা, লুসি এবং এলিহা 3 জনেই এক রুমে থাকবে এবং আমি আর হ্যারি এক রুমে। আমি অবশ্য খুশি হয়েছি, কারণ আমার মেমোরি এর মধ্যে হ্যারি ছাড়া আর কোনো বন্ধু পাচ্ছি না খুঁজে। আমি হয়তো এখন আমার আরও 3 জন বন্ধু হয়ে যাবে। আমি আর হ্যারি ড্রেস চেঞ্জ করতে লাগলাম। আমাদের রুমের টেবিলের উপরে 2টো বই আছে। এখানে মিলিটারিরা সকল রুলস আছে। ভাবলাম রাতে সে পড়া যাবে, কিন্তু আবার কি মনে করে হাতে নিলাম আমারটা। বের হওয়ার সময় আমার ব্যাগটা চেক করে নিলাম। ব্যাগের মধ্যে 3টা বই ঠিক হয়ে আছে। আমার সব কিছু ঘটে যাওয়া মধ্যে শুধু এইটুকু মনে আছে, আমার কাছে 3টা বই ছিল। জানি না এই বই 3টা কিসের, কোথা থেকে এসেছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু হবে। আমরা সবাই আবার ফেরত আসলাম মাঠের মধ্যে। এখানে কোহিল আর অ্যালেক্স স্যার দাঁড়িয়ে আছেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ লুসি, জিজ্ঞেস করো। আমাদের ব্ল্যাক আর্মি কার থেকে অর্ডার নেবে? হ্যাঁ, এটা অনেক ভালো প্রশ্ন। ব্ল্যাক আর্মি সরাসরি জেনারেলের আদেশে চলবে। আর যেহেতু আমাদের 2য় এবং 3য় প্রিন্সেস সকল মিলিটারি রাইট পেয়েছে, তাই তাদের থেকেও অর্ডার আসতে পারে। ও হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? না। তাহলে ঠিক আছে, অফিসার কোহিল, আমাদের টেলিপোর্ট করে নিয়ে যাও। অফিসার কোহিল একটা টেলিপোর্ট স্পেল ব্যবহার করলো। এটা সোজা আমাদের টেলিপোর্ট করলো না, বরং আমাদের সামনে একটা গেট বানিয়ে দিল, আর আমাদের সেই গেটের ভিতরে যেতে হলো। আমি অবাক হলাম যে আমাদের বয়সী একজন টেলিপোর্ট স্পেল ব্যবহার করতে পারে। অবশ্য কোনো ক্ষমতাশীল পরিবার হবে সে, তাই তো এত কম বয়সেই এত ভালো স্পেল ব্যবহার করতে পারছে। অফিসার কোহিল আমাদেরকে টেলিপোর্ট স্পেলের মাধ্যমে একটা অচেনা জায়গায় নিয়ে আসলো। আমরা প্রথমে বুঝতে পারিনি জায়গাটা, কিন্তু দূরে 100 থেকে 200 জনের মতো সৈনিক নিজেদের মধ্যে যুদ্ধ করছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম আমাদের মিলিটারি সৈনিকগুলো লড়ছে সাধারণ লোকদের সাথে। সামনে যাদের দেখতে পাচ্ছ, তারা হলো 1012তম শহরের ব্যক্তিরা। তারা আমাদের রাজ্যের বিরুদ্ধে চলে গেছে। দেখতেই পারছো আমাদের সেনাদের অবস্থা সেখানে ভালো না। তোমাদের 5 জনকে কাজ কি এখানে, সেটা হয়তো বুঝতে পারছো। এত লোকেদের বিরুদ্ধে লড়তে গেলে তো স্যার আমরা মারাই যাব। অফিসার কোহিলের কথা শুনে কিছু বুঝতে পারলাম না। এখান থেকে চলে গেলে আর মিলিটারি মুখ দেখতে পাবো না, আর তখন হয়তো হ্যারির মুখও দেখতে পারবো না। আর আমার একটাই বন্ধু, ওকে হারাতে চাই না আমি। স্যার, আমি রাজি। আমরা রাজি স্যার। একটা জিনিস বলে রাখি, তোমাদের অবস্থা সেখানে খারাপ হলেও কিন্তু আমাদের কোনো সাহায্য তোমরা পাবে না। আমরা তখন অ্যাকশন নিব যখন তোমাদের 5 জন মারা যাবে। আমরা সবাই ঢোক গিললাম। আবারও নতুন মৃত্যু খেলায় আমাদের নামিয়ে দিল। আগের বার মজা করলো, এবার হয়তো সত্যি বলছে। জানি না আমাদের এখন কি হবে, কিন্তু চেষ্টা করতে হবে জীবিত থাকার। আমরা 5 জন মিলে এগিয়ে গেলাম সামনে। আমাদের সামনে এগিয়ে যাওয়া দেখে বাকি সকল সেনারা পিছে চলে গেল। বাকি সকল লোকেরা আমাদেরকে দেখে অবাক হলো। অবাক হওয়ারই কথা, আমাদের মতো কম বয়সী বাচ্চাদের যুদ্ধে ক্ষেত্রে দেখলে যে কেউ অবাক হবে। আমি দাঁড়িয়ে রইলাম, কি করবো কিছুই বুঝতে পারছি না এখন, কারণ আমি নিজে জানি না আমি কি ধরনের ম্যাজিক ব্যবহার করতে পারি। আমার অ্যাট্রিবিউট কি সেটাও মনে পড়ছে না। আমার স্মৃতিশক্তির জন্য অনেক সমস্যা হচ্ছে এখন। আমি সঠিক একটা ধারণা করে ফেললাম,
এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা আমাদের মাত্র 5%। কারণ আমাদের সামনে মোট 80-90 জনের মতো লোক দাঁড়িয়ে আছে, আর এদের কাছে বিভিন্ন ধরনের হাতে বানানো অস্ত্র আছে। শুধু অস্ত্র না, বরং তারা ম্যাজিকও ব্যবহার করছে। আমরা এতটাও শক্তিশালী না যে একসাথে সবগুলোকে সাথে লড়তে পারবো। একজন হয়তো দুজনের সাথে কোনোভাবে লড়তে পারবো, তাছাড়া অনেক কষ্ট হবে। কিন্তু অ্যালেক্স স্যারের অর্ডার না শুনলে আমাদের সবাইকে বাসায় চলে যেতে হবে। এই দুনিয়াটা এমন যেখানে দুর্বল হলে কোনো দামই দিবে না। এখানে ঠিকমতো জীবিত থাকতে হলে শক্তিশালী হতে হবে। আমাকেও শক্তিশালী হতে হবে। আমি আমার আম্মার একমাত্র ছেলে। আমার বাসায় 2 বোনও আছে। আমাকে তাদের সবাইকে রক্ষা করতে হলে অনেক শক্তিশালী হতে হবে। আর আমি অ্যালেক্স স্যারের অর্ডার মতো আপাতত চললে অনেক শক্তিশালী হয়ে উঠব। আমরা 5 জনেই দাঁড়ালাম অধিক সংখ্যক শত্রুর সামনে। জানি না এদের অপরাধ কী, কিন্তু যেহেতু আমরাও রাজ্যের একটা সেনার অংশ হব, তাই সকল রাজ্যের শত্রুরাই আমাদের শত্রু। এখান থেকে নিজের জীবন পরোয়া না করে আমরা দাঁড়িয়ে পড়লাম শত্রুকে মোকাবেলা করার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমরা বাচ্চা ভেবে কথা বলবে আমাদের সাথে, কিন্তু তারা সেটা না করে সোজা আমাদের উপরে আক্রমণ করতে লাগলো। তারা সোজা তীর ছুড়ল আমাদের দিকে। তাদের তীর ঠিক আমাদের দিকে আসতে লাগলো। আমি কি করব বুঝতে পারতেছিলাম না। মাথায় ঠিকই আসলো একটা ঢাল বানানোর কথা, কিন্তু আমি বানাতে পারলাম না সেটা। ঢালের কাজটা লুসি আর লুসানা করে দিল। ওরা দুজনে একটা ঢাল বানিয়ে দিল গার্ড স্পেল ব্যবহার করে। সকল তীর আটকে গেল। 3টা তীর ঢাল ভেঙে 2টো আমার 2 পায়ের হাঁটুতে লাগলো, আরেকটা এলিহার হাতে লাগলো। আমার পায়ের হাঁটুতে তীর লাগাতে আমি একদম মাটিতে পড়ে গেলাম। আমি বুঝতে পারতেছি না কি করব এখন। হ্যারি আমার হাঁটু এবং এলিহার হাত থেকে তীরগুলো টেনে বের করলো, আর লুসি এবং লুসানা আমাদের হিল করে দিচ্ছে। লুসি বলতে লাগলো, আমার আর লুসানার স্পেলগুলো সাধারণত সাহায্য করার। লড়াইতে আমরা সরাসরি আক্রমণ করতে পারবো না, তবে আমাদের জন্য ঢাল এবং হিলিং ম্যাজিক ব্যবহার করতে পারবো আমরা দুজন। আমি আক্রমণ করতে পারবো, ওদের কোনো সমস্যা নেই, কিন্তু তাদের সংখ্যার জন্য সমস্যা। আর জ্যাককে নিয়ে এখান থেকে একটু সমস্যা হবে। আমিও সাহায্য করতে পারবো আক্রমণে। আমি সাধারণত কাছাকাছি লড়াই করি আমার হাত পা এবং তলোয়ার দিয়ে, আর তোমার ম্যাজিকগুলো তেমন শক্তিশালী না। আমাদের ওকে একটু সময় দিতে হবে ও স্পেল ব্যবহার করার জন্য। আমি আগেরবার ওর ম্যাজিক দেখতে পারিনি, কিন্তু আমি শিওর ওর ভুলে যাওয়া মেমোরি তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু জ্যাক, আমি জানি তোমার প্ল্যান আমাদের জিততে অনেকটা কাজে দেবে। ওকে, আমি প্ল্যান বানিয়ে দিচ্ছি। যেহেতু হ্যারি ম্যাজিক দিয়ে ফাইট করবে, তাই এলিহা সামনে থাকবে। এলিহা যাদের পাবে তাদের সাথে লড়াই করবে, আর সেই সুযোগে বাকি সব লোকেরা এলিহাকে আক্রমণ করতে চাইবে। আর তখনই লুসি এবং লুসানা এলিহার চারিদিক দিয়ে একটা ঢাল বানিয়ে দেবে, আর তখন হ্যারি ওর সবচেয়ে শক্তিশালী স্পেল দিয়ে ওইখানে আক্রমণ করবে। এলিহা তো একজন ভ্যাম্পায়ার, তাই সে উঠতে পারবে। যখন হ্যারি ওর স্পেল ওইখানে ফেলবে, তখন এলিহা ও ডানা দিয়ে উপরে উঠে যাবে। একটা প্রশ্ন, হ্যারি তো এখনই একটা স্পেল ওইখানে ছড়তে পারে, তাহলে আমাকে ওইখানে যেতে হবে কেন? হ্যারি এখন একটা ওইখানে ছুটতে পারে, কিন্তু সমস্যা হলো তাতে শত্রু বুঝে যাবে আমাদের আক্রমণের কথা। আর যদি তুমি ওইখানে গিয়ে ওদের খেয়াল তোমার উপরে রাখো, তাহলে ওরা এদিকে নজর দিবে না, আর তখন হ্যারির স্পেলের বিরুদ্ধে ওরা কিছুই করতে পারবে না। হ্যাঁ, এটাই সবচেয়ে ব্রিলিয়ান্ট প্ল্যান। আমি জানতাম জ্যাক, তুমি নিশ্চয়ই ভালো একটা প্ল্যান সাজেস্ট করবে। ঠিক আছে, চলো আমরা সবাই এটাই করি। লুসি এবং লুসানা, এই প্ল্যানে তোমাদের কাজই সবচেয়ে বেশি ভয়ানক। একটু ভুল করলেই এলিহার জীবন যেতে পারে, তাই তোমাদের টাইমিং একদম ঠিক হতে হবে। ঢাল একদম সেই সময় বানাতে হবে যখন সবাই এলিহাকে আক্রমণ করবে একসাথে। ঠিক আছে। মনে হয় ওরা বুঝে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। প্ল্যান বানিয়ে দিলাম যেখানে আমি বাদে সবারই কাজ থাকবে, সবাই নিজেদের সব কিছু করবে। তাহলে কি আমি বসে বসে সেটা দেখব? না, সেটা হতে পারে না। আমাকেও কিছু একটা করতে হবে। মনে হয় ওরা বুঝে গেছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করব। প্ল্যান বানিয়ে দিলাম যেখানে আমি বাদে সবারই কাজ থাকবে, সবাই নিজেদের সব কিছু করবে। তাহলে কি আমি বসে বসে সেটা দেখব? না, সেটা হতে পারে না।
আমাকেও কিছু একটা করতে হবে। আমাদের প্ল্যান অনুযায়ী এলিহা এগিয়ে গেল আক্রমণ করতে, আর লুসি এবং লুসানা একদম পিছে দাঁড়িয়ে রইল। আমার কাজ থাকবে লুসি এবং লুসানাকে সাহায্য করা। যেহেতু ওরা কাউকে আক্রমণ করতে পারবে না, তাই আমাকেই করতে হবে কেউ ওদের আক্রমণ করতে আসলে। এলিহা সামনে চলে গেল। কোমরের একটা তলোয়ার ছিল, মাঝারি সাইজের একটা বেশ ধারালো তলোয়ার। তলোয়ারটা সাধারণ হওয়ায় এলিহাকে নিজের ম্যাজিক পাওয়ারের মাধ্যমে তলোয়ারকে শক্তিশালী করতে হবে, আর সে সেটাই করেছে। ওর ম্যাজিক দিয়ে তলোয়ারের ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে এবং সেটা দিয়ে এক এক করে লড়তে লাগলো। প্রথমে বাচ্চা ভেবে দুই একজনই এলিহার উপরে আক্রমণ করে, কিন্তু যখন এলিহা তাদের মেরে ফেলে তখন আস্তে আস্তে সবাই ওর উপরে ঝাঁপিয়ে পড়তে লাগলো। তখনই লুসি এবং লুসানা এলিহার চারিদিকে একটা ঢাল বানিয়ে দিল। সকলেই একসাথে ঢালের উপরে আক্রমণ করতে লাগলো। আর তখনই হ্যারি ওর স্পেশাল শত্রুদের দিয়ে স্পেল ছাড়লো তাদের দিকে। বড় একটা ইয়ারবল বানিয়েছে হ্যারি। আমি ওর স্পেল দেখে বুঝতে পারলাম ওর অ্যাক্টিভিউট হলো বায়ুর। বাতাস দিয়ে বিভিন্ন স্পেল ব্যবহার করতে পারবে হ্যারি। আর এখনকার যে স্পেলটাও বানালো সেটা অনেকটা পাওয়ারফুল, কারণ এটা কোথাও ফেললে ঘূর্ণিঝড়ের মতো কাজ করবে। হ্যারি ওর এয়ারবলটা ছুঁড়ে ফেললো, আর সেটা শত্রুদের আঘাত করার আগে এলিহা ওর ডানা দুটো বের করে উড়ে আমাদের কাছে চলে আসলো। আর সে সময়ই হ্যারির এয়ারবলটা শত্রুদের আঘাত করলো। এয়ারবল স্পেলে হ্যারির একটা ম্যাজিক পাওয়ার শেষ হয়ে গেল। এখন ও হাঁপাচ্ছে, মনে হচ্ছে না আর একটা ব্যবহার করবে, কিন্তু এটা অনেকটা কাজে দিয়েছে। যেহেতু তারা সকলেই হ্যারির স্পেল আগে থেকেই দেখতে পায়নি, তাই তারা সেটা প্রতিহত করতে পারেনি। সেখানে ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় দেখা দিয়েছে এবং যার ফলে তাদের নিজেদের হাতে বানানো তলোয়ার দিয়ে বেশিরভাগ গুরুতর আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। এরপর এখনও 40 জনের মতো দাঁড়িয়ে আছে, সবাই কম বেশি আহত হয়েছে। হ্যারির স্পেলটা মারাত্মক ছিল, আমি ভাবতে পারিনি এটা এমন কাজে দেবে। আসল কথা বলতে ডেভিলদের ম্যাজিক পাওয়ার বেশি থাকে অনেক, তারা যে কোনো স্পেলেই পুরো ক্ষমতায় ব্যবহার করতে পারে। তবে বেশি ট্রেনিং না থাকলে একটা স্পেলেই শরীরের সকল পাওয়ার চুষে নিতে পারে। তার জন্য ডেভিলদের অনেক ট্রেনিংয়ের প্রয়োজন হয়। বাকি শত্রুরা আমাদের চারদিক দিয়ে ঘিরে ধরলো। এখন যেহেতু চারদিক দিয়ে আমাদের ঘিরে ধরেছে, তাই আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। আমরা 5 জন পিঠে পিঠ মিশিয়ে দাঁড়িয়ে রইলাম। কি করবো জ্যাক এখন? কি করব সেটাই তো বুঝতে পারছি না। আমাদের প্ল্যানটা ভালোই কাজে দিয়েছে, কিন্তু হ্যারি যদি আরও একটা এয়ার বল ব্যবহার করতে পারতো তাহলে নিশ্চয়ই আমরা জিতে যেতাম। আমি চেষ্টা করে দেখতে পারি। এখন সেটা কাজে দিবে না কোনো অংশেই, যেহেতু আমাদের চারদিক দিয়ে শত্রুরা ঘিরে ধরেছে। তাই এখন তোমার স্পেলটা কোনো কাজে দিবে না, বরং তোমার ক্ষতি হবে আরও। এটা সম্পূর্ণ এলেক্সালের প্ল্যান। তিনি আমাদের টেক্সট করেছেন। আমি জানি আমাদেরকে সম্পূর্ণ মেরে ফেলবেন না। আমাদের তেমন আশায় থাকা যাবে না, কারণ আমরা সকলেই এখানে শক্তিশালী হতে এসেছি। হ্যাঁ, যা হবে শেষ পর্যন্ত দেখব। আমাদের সম্পূর্ণ চেষ্টা করব আমরা এখানে। আমরা 5 জনেই দাঁড়িয়ে আছি 5 দিকে মুখ করে। প্রত্যেক দিকেই আমাদের নজর রাখতে হবে। সবাইকে এখানে সাহসী হতে হবে, না হলে মৃত্যু সবারই হবে। আমি কি করব মাথায় আসছে না, কিভাবে কি ম্যাজিক ব্যবহার করব সেটা বুঝতে পারছি না। মাথায় স্পেলের কথা আসছে, কিন্তু আমি কোনো ম্যাজিক ব্যবহার করতে পারছি না। হঠাৎ শত্রুপক্ষের আক্রমণ আমাদের উপরে পড়লো। তারা সকলেই তীরের ব্যবহার করছে। আমাদের দিকে একজন 4-5টা তীর একসাথে ছুড়ছে, আর সেগুলো আগুনের মতো হয়ে আমাদের দিকে আসছে। লুসি এবং লুসানা আবারও আমাদের জন্য ঢাল তৈরি করলো, কিন্তু এবারের তীরের সংখ্যা আগের থেকে দ্বিগুণ হওয়ায় ঢাল খুব সহজেই ভেঙে গেল এবং বেশ কিছু তীর আমাদের 5 জনের লাগলো। বিশেষ করে লুসি এবং লুসানা শৈলে বেশি তীর লাগলো। এরপরও তারা দুজনে আমাদের হিল করার চেষ্টা করতে লাগলো। তাদের দুজনের শরীরের মোট 12টা তীর লেগেছে। এমনিতেও এত কম বয়সে এতগুলো তীর শরীরে লাগায় ওদের শরীর দিয়ে রক্ত বেশি বের হচ্ছে, যার ফলে ওদের শরীর একদম দুর্বল হয়ে গেছে। একটু পরে হয়তো বেহুশ হয়ে যাবে 2 জন, আর কিছুক্ষণের মধ্যে ওদের মৃত্যুও ঘটতে পারে। আমরা 3 জন অনেক গুরুতর আহত হয়েছি, শরীর দিয়ে রক্ত পড়ছে অনেক। বেশিক্ষণ আর টিকতে পারলাম না এখানে। আমাদের এই অবস্থার পরও যেহেতু অ্যালেক্স এবং কোহিল স্যার আমাদের সাহায্যের জন্য আসেনি, এর জন্য আমরা বুঝতে পারলাম আমাদের মৃত্যু অবধারিত।
আমাদের আহত হওয়ার পরও শত্রু আমাদের দিকে আরেক রাউন্ড তীর ছুড়ল। তীরগুলো ঠিক আমাদের দিকে আসছে, তবে এবার এক দিক দিয়ে আসছে তীরগুলো, কারণ সকলেই এক পাশে চলে এসে তীরগুলো ছুড়ছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি সোজা উঠে হ্যারি, লুসি, লুসানা এবং এলিহার সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়ালাম। এমনিতেই শরীরে 3টা তীর লেগেছে আমার, তারপরও এখন তাদের ছোড়া প্রায় সবগুলো তীরই আমার শরীরে গেঁথে যায়। আমার সব অঙ্গ প্যারালাইজড হয়ে গেল, কোথাও বোধ পেলাম না। আমি শুধু সামনেই তাকিয়ে আছি। প্রায় 30টার উপরে তীর আমার শরীরে গেঁথে গেছে। আশেপাশে কে কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। সব মিলিয়ে আমি বুঝে গেলাম আমার সময় শেষ হয়ে গেছে এই দুনিয়াতে। আমি সামনে তাকালাম, শত্রুরা আবার আরেক রাউন্ড তীর আমাদের দিকে ছুটছে। আমি বুঝতে পারছি এটা যুদ্ধের ময়দান, এখানে কেউই কোনো মায়া দেখাবে না। যতক্ষণ পর্যন্ত না সবগুলো শত্রু মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মায়া দেখাবে না। একটা তীর গেঁথে যাওয়ায় আমি ডান চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। যেহেতু আমার পুরো শরীর প্যারালাইজড হয়ে গেছে, তাই আমি কোনো ব্যথা অনুভব করতে পারছি না। মনে হচ্ছে এখনই আমার জীবন শেষ হয়ে যাবে। বাকি রইল তীরগুলো, ঠিক বাকি তীরগুলো আমার গায়ে লাগবে তখনই আমার পিঠ থেকে অনেকগুলো সাদা হাত বেরিয়ে আসলো। আমার এটা অনেক দেখা দেখা মনে হলো পড়ছে না, কোথাও যেন দেখেছি আমি। আমাদের দিকে যেগুলো তীর আসলো সবগুলো তীরই আমার পিঠ থেকে হাতগুলো বের হয়ে ধরে ফেললো। আমি বিশ্বাস করতে পারছি না এতগুলো হাত আমার পিঠ থেকে বের হয়েছে। শুধু তাই নয়, আমার পিঠ থেকে আরও কিছু হাত বের হয়েছে, যেগুলো এক এক করে আমার এবং বাকি 4 জনের শরীর থেকে তীরগুলো টেনে বের করে দিচ্ছে এবং সবগুলো তীর একসাথে শত্রুদের দিকে ছুড়ল। আর এর ফলে সবগুলো তীর শত্রুদের গায়ে গিয়ে লাগলো। আমার শরীর আস্তে আস্তে জ্বলতে লাগলো। সাদা একটা আলো বের হচ্ছে আমার শরীর দিয়ে, আর এর ফলে আমার শরীর একা একাই হিল হয়ে যাচ্ছে। 4টা হাত বাদে বাকি সবগুলো হাত আমার পিঠে গিয়ে লাগলো আর শরীর আস্তে আস্তে জ্বলতে লাগলো। সাদা একটা আলো বের হচ্ছে আমার শরীর দিয়ে, আর এর ফলে আমার শরীর একা একাই হিল হয়ে যাচ্ছে। 4টা হাত বাদে বাকি সবগুলো হাত আমার পিঠে ঢুকে গেল, আর 4টা হাত হ্যারি, লুসি, লুসানা এবং এলিহার হাত ধরলো। আমার সাথে সাথে তারাও হিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে দেখতে তাদের সবগুলোর ক্ষতি ঠিক হয়ে গেল। সকলের ক্ষত ঠিক হওয়ার পর আমার সবগুলো সাদা হাতই অদৃশ্য হয়ে গেলে আমি এরকম কোনো ম্যাজিকের নামই শুনিনি আগে। জানি না এটা কি ছিল, তবে যা ছিল সেটা সব থেকে আলাদা ছিল আর অনেক শক্তিশালীও ছিল।